সার্জারি বা অস্ত্রোপচারের আগে আমি ভেবেছিলাম যে কিছুদিন নিজের ছেলের বাড়িতে গিয়ে থেকে আসব। যখন আমি তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বাইরে পৌঁছলাম তখন ভেতর থেকে হাসির আওয়াজ আসছিল। আমি কাঁপতে থাকা হাতে কলিং বেল বাজালাম। আমার পুত্রদাহু নেহা দরজা খুলল। আমাকে দেখা মাত্রই তার মুখের সেই কৃত্রিম সামাজিক হাসিটা মুহূর্তের মধ্যে এক স্পষ্ট বিরক্তিতে বদলে গেল। সে আমাকে ভেতরে আসার জন্য পথ ছাড়ল না, শুধু দরজার চৌখাটে দাঁড়িয়ে রইল এবং নিজের শীতল চোখে আমার দিকে তাকিয়ে ঘেন্নার সাথে বলল, এটা কোনো হোটেল নয়। ভেতরে সোফায় আমার ছেলে রোহন বসেছিল। সে একবার আমার দিকে তাকালো এবং তারপর নিজের নজর মাটির দিকে নামিয়ে নিল। আমার মনটা ভেঙে গেল, কিন্তু আমি কাঁদলাম না। আমার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু ভেতরে ভেতরে আমার রক্ত জমে গিয়েছিল। সেই একটা মুহূর্তে আমার উপলব্ধি হল যে আমি ৩৮ বছর একজন অচেনা মানুষকে মানুষ করতে আর ৯ বছর একটা নাগিনীকে সহ্য করতে কাটিয়ে দিয়েছি। আমার নাম সাবিত্রী শর্মা। আমার বয়স ৬২ বছর এবং আমি পুনের পুরনো ও শান্ত এলাকা কোথরুডে থাকি। লোকে আমাকে একজন সাধারণ অবসরপ্রাপ্ত ইতিহাসের শিক্ষিকা এবং একজন বিধবা হিসাবে চেনে। ৫ বছর আগে যখন আমার স্বামীর মৃত্যু হল তখন সবার মনে হয়েছিল যে আমি হয়তো ভেঙে পড়েছি। আমার দিনলিপি খুব সাধারণ। সকালে তাড়াতাড়ি ওঠা, নিজের বারান্দার গাছগুলোতে জল দেওয়া, আদা চা বানানো আর মারাঠি খবরের কাগজ পড়া। সোসাইটির লোক আমাকে সম্মান করে, কিন্তু তারা আমার আসল সত্যিটা জানে না। তারা জানে না যে আমার স্বামীর চলে যাওয়ার পর যে শর্মা কনস্ট্রাকশন আমরা দুজনে মিলে শূন্য থেকে দাঁড় করিয়েছিলাম তার আসল এবং একমাত্র মালকিন আমিই। আমি পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করি, অথচ দুনিয়া এবং খোদ আমার ছেলের মনে হয় যে আমি শুধু এক পুরনো চিন্তাধারার দুর্বল মা যার ব্যবসা বা টাকার কোনো জ্ঞান নেই। আমার ছেলে রোহন সেই শর্মা কনস্ট্রাকশনেই সিনিয়রের প্রজেক্ট ম্যানেজার, আর আমার পুত্রদাহু নেহা সেই কোম্পানিরই ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করে। দুজনে মিলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, এটা না ভেবেই যে সেই টাকা আসলে আমারই তিজোরি থেকে আসছে। সবকিছু গত মঙ্গলবার শুরু হয়েছিল, যখন সাহ্যাদ্রি হাসপাতালের ডাক্তার কেলকার আমাকে জানালেন যে আমার মেরুদণ্ডের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং আমার অবিলম্বে একটি জটিল অস্ত্রোপচারের প্রয়োজন। সাবিত্রীজি, তিনি সেই গম্ভীর গলায় বললেন, যা ডাক্তাররা সাধারণত খারাপ খবর দেওয়ার সময় ব্যবহার করেন। সার্জারি ছাড়া আপনি কিছু মাসের মধ্যেই পুরোপুরি বিছানায় চলে যাবেন। কিন্তু যদি আমরা সামনের সপ্তাহে অপারেশন করে দিই, তবে আপনি একটি সাধারণ জীবনযাপন করতে পারবেন। শুধু সার্জারির পর আপনাকে অন্তত ১৫ দিন পূর্ণ বিশ্রাম এবং কারো ২৪ ঘণ্টার দেখাশোনার প্রয়োজন হবে। ১৫ দিন! এটা শুনে আমার সাথে সাথেই রোহনের কথা মনে পড়ল। ছোটবেলায় যখনই আমার জ্বর হতো, সে আমার শিয়রে বসে থাকত। আমার মনে হল যে আমার ছেলে, যার জন্য আমি আমার যৌবনের প্রতিটি শখ বিসর্জন দিয়েছি, এই কঠিন সময়ে সে আমার সাহারা হবে। আমি হাসপাতাল থেকে সোজা একটা অটোরিকশা নিয়ে বানেরের দিকে রওনা দিলাম। বানের, যেখানে উঁচু উঁচু আর ঝকঝকে সব ইমারত আছে, যেখানে রোহন আর নেহার সেই কোটি টাকার ফ্ল্যাট আছে, যা কেনার জন্য আমি আমার জমানো পুঁজির অর্ধেক বিনা দ্বিধায় দিয়ে দিয়েছিলাম। অটোর ঝাঁকুনির সাথে সাথে আমার মনে পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে উঠছিল। আমার মনে পড়ল সেই দিনের কথা যখন আমি রোহনকে বাড়ির ডাউন পেমেন্টের জন্য ৫০ লক্ষ টাকার চেক দিয়েছিলাম। এটা শুধু একটা লোন মা, রোহন তখন বলেছিল। আমরা ২ বছরে একটাই চুকিয়ে দেব। আজ সেই কথার ৫ বছর পেরিয়ে গেছে। আমি কোনোদিন সেই টাকার কথা তুলিনি, কারণ আমার মনে হয়েছিল ও তো আমার ছেলে, কোনো বাইরের লোক তো নয়। তাদের ফ্ল্যাটটা বাইরে থেকে একদম নিখুঁত লাগছিল। পার্কিংয়ে রোহনের নতুন ঝকঝকে এসইউভি দাঁড়িয়েছিল, যা নিশ্চিতভাবেই শর্মা কনস্ট্রাকশন থেকে পাওয়া গত দীপাবলির বোনাস দিয়ে কেনা হয়েছিল। আমি দরজার বেল বাজালাম এবং তারপর যা ঘটল তা আমার দুনিয়ার চিরকালের জন্য বদলে দিল। যখন নেহা দরজা খুলল এবং আমাকে ভেতরে আসতে বাধা দিল, তখন আমার মনে হলো যেন কেউ আমার মুখে সজোরে একটা চড় মারল। তোমাদের দুজনের সাথে আমার খুব জরুরি কথা আছে, আমি আমার বুকে জমে থাকা সেই চেনা দমবন্ধ ভাবটাকে চেপে রেখে বললাম। আমার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু একটা আশা ছিল। নেহা নিজের দুহাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে রইল। তাকে খুব সুন্দর লাগছিল। তার চুল পার্লার থেকে সেট করানো ছিল। সে যে জামাকাপড় পরেছিল তার দাম হয়তো আমার কয়েক মাসের রেশনের চেয়েও বেশি হবে। এই সবই সেই কোম্পানির টাকা থেকে এসেছিল, যা অজান্তেই আমার ছিল।
সে অনিচ্ছা সত্ত্বেও আমাকে ভেতরে আসতে দিল। যখন আমি সেই বিশাল আর বিলাসবহুল লিভিং রুমে প্রবেশ করলাম, তখন দেখলাম কিভাবে তাদের বাড়ির কোনায় কোনায় ইটালিয়ান মার্বেল আর দামি আসবাব দিয়ে সাজানো। আমি সেই সোফার এক কোনায় কুকুরে বসে পড়লাম, যার দাম হয়তো আমার অটোওয়ালার সারা বছরের উপার্জনের চেয়েও বেশি। রোহন নিজের ফোন থেকে নজর না সরিয়েই একটা চেয়ারে বসে পড়ল। ডাক্তার বলেছে যে আমাকে সামনের সপ্তাহে একটা বড় সার্জারি করাতে হবে। আমি কথা শুরু করলাম। আমার গলা সামান্য কাঁপছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। সার্জারির পর আমাকে 15 দিন পুরোপুরি বিশ্রাম নিতে হবে। আমি কিছুদিন এখানে থাকতে চাই, যাতে... আমার কথা শেষ হওয়ার আগেই নেহা আর রোহন একে অপরের দিকে এমনভাবে তাকালো যাতে সব কিছু পরিষ্কার হয়ে গেল। সেটা স্বামী স্ত্রীর সেই মৌন সংলাপ ছিল, যাতে আমার শাস্তি নির্ধারিত হয়ে গিয়েছিল। রোহন গলা খাঁকারি দিল এবং আমার চোখের দিকে না তাকিয়েই বলল, মা, তোমার দেখাশোনা করতে পারলে আমাদের খুব আনন্দ হতো, কিন্তু আমাদের এখানে জায়গা নেই। জায়গা নেই। সেই 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে, যেখানে 3টে বেডরুম খালি পড়েছিল, সেখানে নিজের অসুস্থ মায়ের জন্য জায়গা নেই। গেস্টরুম তো আমি আমার হোম অফিসে বদলে ফেলেছি, নেহা তার সেই মিষ্টি আর বিষাক্ত গলায় বলল, যা সে সবসময় আমার জন্য ব্যবহার করত। আর তারপর আমাদের অফিসের কাজ আর সোশ্যাল কমিটমেন্টস, এটা খুব কঠিন হবে। আমি চুপ করে রইলাম। আমার মনে হলো হয়তো রোহন কিছু বলবে। সে তার স্ত্রীকে থামাবে আর সেই মায়ের পক্ষ নেবে, যে 12 বছর বয়স থেকে তাকে একা হাতে মানুষ করেছিল, যে তাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। কিন্তু রোহন নিজের জায়গা থেকে উঠল আর জানলার বাইরে তাকাতে লাগল, ঠিক যেমনটা সে ছোটবেলায় কোনো ভুল করার পর মুখ ফিরিয়ে নিত। তখনই নেহা সেই কথাটি বলল, যা আমার ভেতরের অবশিষ্ট মমতাটুকুকেও চিরকালের জন্য মেরে ফেলল। সত্যি বলতে কি, সে আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে একটা অদ্ভুত অহংকার ছিল। আমি এখানে কোনো বুড়ি আর অথর্ব মহিলার বোঝা বইতে পারব না। আমাদের নিজস্ব স্ট্যান্ডার্ড আছে, আমাদের নিজস্ব লাইফস্টাইল আছে। আমরা আপনাকে এখানে রেখে নিজেদের জীবনটাকে হাসপাতাল বানাতে পারব না। ঘরের মধ্যে একটা ভয়াবহ নিস্তব্ধতা ছেয়ে গেল। আমার মনে হলো যেন আমার কানে সাইরেন বাজতে শুরু করেছে। আমি রোহনের দিকে তাকালাম, আমার নিজের রক্ত। সে ধীরে ধীরে বলল, মা, নেহা ঠিকই বলছে। তুমি বোঝার চেষ্টা করো। তুমি শুধু একজন মানুষের খরচ বা দায়িত্ব নও। তোমার এখানে থাকা, তোমার ওষুধপত্র, তোমার প্রয়োজন, এ সব কিছু 5 জন মানুষের সমান মাথা ব্যথা। আমরা এখন এসব হ্যান্ডেল করতে পারব না। 5 জন মানুষের সমান মাথা ব্যথা। আমার ছেলে আমাকে এই পাল্লাতেই মেপেছিল। আমার বছরের পর বছরের তপস্যা, আমার রাতের পর রাত জেগে থাকা, আমার প্রতিটি দোয়া, যা আমি ওর জন্য চেয়েছিলাম, আজ তার সব একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। আমি সোফা থেকে উঠলাম। আমার পা কাঁপছিল, কিন্তু আমার শিরদাঁড়া একদম সোজা ছিল। আমার মুখে এমন এক শান্তি ছিল, যা থেকে আমি নিজেও অজ্ঞাত ছিলাম। আমি বুঝে গেছি। আমি খুব ঠান্ডা আর শান্ত গলায় বললাম। রোহান একটু ঘাবড়ে গেল। সে আমার দিকে এক পা এগিয়ে এসে বলল, মা, এমনটা ভেবো না। আমরা অন্য কোনো উপায় খুঁজে নিতে পারি। হয়তো আমরা তোমার জন্য কোনো ভালো কেয়ারটেকার রেখে দেব। আমি বললাম না, আমি বুঝে গেছি রোহান। আমি তাকে মাঝপথেই থামিয়ে দিলাম। আমি দরজার দিকে ফিরলাম। সেই বিলাসবহুল ডাইনিং টেবিলের পাশ দিয়ে গেলাম, যেখানে আমি কোনোদিন তাদের সাথে বসে মিথ্যে পারিবারিক হাসি হেসেছিলাম। সেই রান্নাঘরের পাশ দিয়ে গেলাম, যেখানে রাখা দামি সরঞ্জাম আমারই টাকায় কেনা হয়েছিল। দরজায় পৌঁছে আমি শেষবারের মতো ঘুরলাম। রোহান মাটির দিকে তাকিয়েছিল, আর নেহার মুখে একটা বিজয়ী হাসি ছিল। শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমি দরজার হ্যান্ডেল ধরে বললাম, এই বাড়ির জন্য যে 50 লক্ষ টাকার লোন নিয়েছিলে না, ওটা আমার পক্ষ থেকে তোমাদের বিদায় উপহার হিসাবে মনে রেখো। এখন ওটার শোধ করার কোনো দরকার নেই। রোহান সাথে সাথেই মাথা তুলল। তার চোখে এক মুহূর্তের জন্য ঘাবড়াহাট দেখা দিল, কিন্তু সে কিছু বলার আগেই আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম। সিঁড়ি দিয়ে নাবার সময় আমি তাদের ফ্ল্যাটের ভেতর থেকে নেহার চড়া আর খুশির গলার আওয়াজ শুনতে পেলাম। সে জিতে গিয়েছিল। তার মনে হয়েছিল যে সে সেই বুড়ি দুর্বল শাশুড়ির হাত থেকে চিরকালের জন্য নিস্তার পেয়ে গেছে। অটোতে বসে যখন আমি কোথরুডের দিকে ফিরছিলাম, তখন অনুভব করলাম যে আমার ভেতরে খুব গভীর কিছু একটা ভেঙে গেছে। কিন্তু সেই ভাঙা জায়গা থেকেই এক নতুন সাবিত্রীর জন্ম হচ্ছিল। এমন এক সাবিত্রী যে এখন শুধু একজন মা ছিল না, বরং এমন এক মহিলা যার কাছে ক্ষমতা ছিল, টাকা ছিল, এবং যে এখন এগুলোর সঠিক ব্যবহার করতে শিখে গেছে।
যদি আপনিও আপনার জীবনে কোনোদিন এমন কোনো মানুষের জন্যে সব কিছু উজাড় করে দিয়ে থাকেন যে শেষ পর্যন্ত আপনাকে শুধু অপমান আর অবজ্ঞা উপহার দিয়েছে, যদি আপনিও নিজের চোখের সামনে নিজের রক্তকে বদলে যেতে দেখে থাকেন, তবে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাকে কমেন্টে অবশ্যই জানান যে আপনি এই গল্পটি কোন শহর থেকে দেখছেন। আমি জানতে চাই আমার মতো আর কত মানুষ আছে যারা আপনজনদের দেওয়া এই কষ্ট নীরবে সহ্য করছে। সেই রাতে আমি আমার পুরনো আর ছোট রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। বাতাসে সবসময়কার মতো এলাচ আর আদার গন্ধ ছিল। আমি নিজের জন্যে 1 কাপ চা বানালাম আর ডাইনিং টেবিলে এসে বসলাম। বাড়িতে খুব শান্তি ছিল, কোনো আওয়াজ নেই, কোনো শোরগোল নেই। কিন্তু আমার মাথায় নেহার সেই কথাগুলো হাতুড়ির মতো বাজছিল, এটা কোনো হোটেল নয়। আমি আমার আলমারি থেকে সেই পুরনো লোহার বাক্সটা বের করলাম, যাতে আমার স্বামীর সময়ের সমস্ত জরুরি নথিপত্র, প্রপার্টির কাগজ আর ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রসিদ রাখা ছিল। আমি সেই পাতাগুলো উল্টাচ্ছিলাম। এমন সময় আমার ফোনের স্ক্রিনে একটা আলো জ্বলে উঠল। রাত 10:30 বাজছিল। এটা একটা SMS ছিল। আমি আমার চশমাটা পড়লাম আর স্ক্রিনের দিকে মন দিয়ে তাকালাম। মেসেজটা আমার ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ছিল। তাতে লেখা ছিল, ডিয়ার কাস্টমার, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বর পরিবর্তনের অনুরোধ পাওয়া গেছে। ওটিপি কারো সাথে শেয়ার করবেন না। আমার ভ্রু কুঁচকে গেল। আমি এমন কোনো অনুরোধ করিনি। আমি যখন মেসেজটা বোঝার চেষ্টা করছি, ঠিক 2 মিনিট পর আর একটা SMS এলো। এবার এটা আধারের পক্ষ থেকে ছিল। আপনার আধার কার্ড EKYC অথেন্টিকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে। আমার হৃৎস্পদন বেড়ে গেল। আমার আধার কার্ড আমার পার্সেই সুরক্ষিত ছিল। আমার ব্যাংক পাসবুক আমার লোহার বাক্সে ছিল। কেউ রাতের এই প্রহরে আমার ডিজিটাল পরিচয়ের সাথে কারচুপি করছিল। হঠাৎ আমার মনে পড়ল, যখন আমি বানেরের রোহানের বাড়িতে গিয়েছিলাম, তখন আমি আমার হ্যান্ডব্যাগ লিভিং রুমের সাইড টেবিলে ফেলে রেখেছিলাম। ঠিক সেই সময় যখন আমি ওয়াশরুমে গিয়েছিলাম, সেই 5 মিনিটে কি রোহান বা নেহা আমার ফোন বা কার্ডের সাথে কিছু করেছিল? আমি নিজেকে বোঝাতে চাইছিলাম যে হয়তো এটা কোনো প্রযুক্তিগত ত্রুটি বা সাধারণ স্প্যাম মেসেজ। কোনো মাই এটা বিশ্বাস করতে চায় না যে তার নিজের ছেলে তার পিঠ পিছে তার সারা জীবনের কামাই চুরির ষড়যন্ত্র করছে। কিন্তু সেই পুরনো আবেগপ্রবণ সাবিত্রী তো সেই বানেরের ফ্ল্যাটেই মরে গিয়েছিল। এখন যে চেয়ারে বসেছিল সে শর্মা কনস্ট্রাকশনের আসল মালকিন, যে বছরের পর বছর ঠিকাদার আর বিল্ডারদের মাঝে কাজ করেছিল। আমি জানতাম দুনিয়া কিভাবে চলে। আমি সাথে সাথে আমার ফোন তুললাম আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরে ডায়াল করলাম। ফোনের ঘণ্টি বাজছিল আর প্রতিটা ঘণ্টির সাথে আমার ভেতরের সন্দেহটা বিশ্বাসে বদলে যাচ্ছিল। আমার ছেলে আমাকে শুধু বাড়ি থেকেই বের করেনি, সে আমাকে আমার নিজের জীবন থেকে বেদখল করার এক নিঃশব্দ আর গভীর ষড়যন্ত্র করছিল। আর তার একদমই আন্দাজ ছিল না যে মহিলাকে সে দুর্বল আর অশিক্ষিত মনে করছিল, সে প্রযুক্তিগত দুনিয়া আর আইনি প্যাচ তার চেয়ে অনেক ভালো বোঝে। খেলা এখন শুরু হয়েছিল। কাস্টমার কেয়ারের আধিকারিকের গলা ফোনে ভেসে এলো। ম্যাম, আপনার অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তনের একটি অনলাইন রিকোয়েস্ট এসেছে। এটা কি আপনি করেছেন? আমার হাত থেকে ফোনটা প্রায় ফসকেই যাচ্ছিল, কিন্তু আমি সেটা শক্ত করে ধরে নিলাম। না, আমি নিজের গলা স্থির রেখে বললাম, আমি এমন কোনো অনুরোধ করিনি। দয়া করে এটা এখনই বাতিল করুন আর আমার নেট ব্যাংকিং অ্যাক্সেস এখনই ব্লক করে দিন। আধিকারিক কিছু সেকেন্ড সময় নিলেন এবং কিবোর্ডে কিছু টাইপ করার আওয়াজের পর বললেন, জি ম্যাম, রিকোয়েস্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু ম্যাম, এই রিকোয়েস্ট আপনারই কোনো পুরনো ডিভাইস থেকে করা হয়েছিল, যা আগে আপনার অ্যাকাউন্টের জন্য ব্যবহার করা হয়েছে। পুরনো ডিভাইস? আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। রোহনের পুরনো আইপ্যাড, যা সে আমাকে 2 বছর আগে এটা বলে দিয়েছিল যে মা, তুমি এটাতে পুরনো গান আর ভজন শুনে নিও। সেই আইপ্যাডটা আমারই ওয়াইফাইয়ের সাথে যুক্ত ছিল, আর হয়তো তাতে এখনও আমার ব্যাংকের কিছু পুরনো পাসওয়ার্ড বা অটোফিল ডিটেলস সেভ ছিল। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। পুনের সেই শীতের রাতে, যখন বাইরে শুধু কুকুরের ডাক আর মাঝে মধ্যে পাহারাদারের বাঁশির আওয়াজ আসছিল, আমি নিজেরই বাড়িতে একজন গোয়েন্দার মতো ঘুরে বেড়াচ্ছিলাম। আমি সেই পুরনো আইপ্যাডটা বের করলাম, ওটা চার্জে বসালাম। আমার আঙুল কাঁপছিল, কিন্তু আমার মস্তিষ্কও একদম বরফের মতো ঠান্ডা আর শান্ত ছিল। আমি আইপ্যাডটা খুললাম। সাফারি ব্রাউজারের হিস্ট্রিতে আমি যা দেখলাম তা আমার আত্মাকে ক্ষতবিক্ষত করে দিল। তাতে সার্চ করা হয়েছিল সিনিয়র সিটিজেনের অ্যাকাউন্টে নমিনি কিভাবে বদলানো যায়, পাওয়ার অফ অ্যাটর্নির জন্য ডিজিটাল সিগনেচারের নিয়ম, আর জয়েন্ট প্রপার্টিকে নিজের নামে কিভাবে ট্রান্সফার করা যায়। এসবই গত 3 দিনের মধ্যে সার্চ করা হয়েছে। অর্থাৎ যখন ডাক্তার আমাকে বলছিলেন যে আমার মেরুদণ্ডের সার্জারি করতে হবে আর আমার জীবনের ঝুঁকি থাকতে পারে, তখন আমার নিজের ছেলে আর আমার পুত্রবধূ গুগলে এটা খুঁজছিল যে আমার মৃত্যু বা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার সম্পত্তি কিভাবে হাতিয়ে নেওয়া যায়।
পরের দিন সকালে আমার চায়ের কাপটা সবে আধা শেষ হয়েছে, এমন সময় ফোনের ঘণ্টি বাজল। স্ক্রিনে রোহন নামটা জ্বলজ্বল করছিল। কালকের সেই ভয়াবহ অপমানের পর এটা তার প্রথম কল ছিল। আমি একটা গভীর শ্বাস নিলাম। নিজের মুখের অভিব্যক্তি এমনভাবে স্বাভাবিক করলাম যেন সে আমাকে দেখতে পাচ্ছে, আর ফোনটা তুললাম। হ্যালো মা। তার গলায় সেই পুরনো বানানো মিষ্টতা ছিল যা সে সাধারণত তখন ব্যবহার করত যখন তার আমার থেকে টাকার দরকার হতো। কেমন আছো তুমি? কাল রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল তো? আমার ভেতরে ভেতরে ঘেন্না হচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। আবেগের ওপর নিয়ন্ত্রণই এখন আমার সবথেকে বড় হাতিয়ার। আমি ঠিক আছি রোহন, আমি খুব পরিমাপিত গলায় উত্তর দিলাম। মা, আমার কালকের কথার জন্য খুব খারাপ লাগছে। নেহা একটু বিরক্ত ছিল, অফিসের স্ট্রেস ছিল, কিছু বড় প্রজেক্ট চলছে তো, তুমি তো জানোই। সে খুব চালাকির সাথে কথাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। কোনো ব্যাপার না, আমি বললাম। আমি জানতাম সে এর জন্য ফোন করেনি। আসল কথা এখনও বাকি ছিল, এবং তখনই সে নিজের আসল রূপ দেখাল। মা, বাবার কিছু পুরনো ফাইল ছিল, কোথুরুডের বাড়ির পেপারস আর তোমার কিছু মিউচুয়াল ফান্ডের নথি। আমাকে আমার সিএকে কিছু ট্যাক্সের হিসেব দেখাতে হবে। তোমার কি জানা আছে সেগুলো কোথায় রাখা আছে? যদি তুমি চাও তবে আমি আজ বিকেলে এসে সেগুলো নিয়ে যেতে পারি। তোমাকে সার্জারির জন্য যেতে হবে তো, বাড়িটা এমনিও কিছুদিন খালি থাকবে। আমি ভাবছিলাম শক পেপারস আমি নিজের কাছে বানেরের বাড়িতে সেফলি রেখে দিই। এটা ছিল দ্বিতীয় এবং সবথেকে বড় অপমান। তার আমার মেরুদণ্ডের ব্যথার কোনো চিন্তা ছিল না। তার এই চিন্তাটুকু ছিল না যে সার্জারির পর আমি কিভাবে উঠব, কিভাবে চলব। তার শুধু সেই কাগজগুলোর চিন্তা ছিল। সে আমাকে বেঁচে থাকতেই কবর দিয়ে দিতে চাইছিল, আর আমার চিতায় নিজের জন্য একটা নতুন প্রাসাদ বানানোর প্রস্তুতি নিচ্ছিল। আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি আমার গলা একটুও কাঁপতে দিলাম না। আমার মনে নেই রোহন, আমি খুব ঠান্ডাভাবে মিথ্যে বললাম। হয়তো ওটা ব্যাংকের লকারে আছে বা কোনো পুরনো বাক্সে। আমার পিঠে খুব ব্যথা, আমি এখন কিছু খুঁজতে পারবো না। যা করার সার্জারির পরে দেখা যাবে। রোহনের স্বরের সাথে সাথেই এক বিরক্তি চলে এলো। মা, তুমিও না সব কথা ঝুলিয়ে দাও। যাই হোক, আমি নিজেই এসে খুঁজে নেব, তুমি বিশ্রাম করো। সে ফোন কেটে দিল। সে আমার বাড়িতে ঢোকে তল্লাশি চালানোর পরিকল্পনা করছিল। আমাকে এখন প্রতিটা পদক্ষেপ খুব মেপে মেপে ফেলতে হবে। আমি আমার সুতির শাড়ি পরলাম, নিজের বড় হ্যান্ডব্যাগটা নিলাম আর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথরুডের বাতাসে সকালের তরতাজা ভাব ছিল। মানুষ কাজে যাচ্ছিল, বাচ্চারা স্কুলে যাচ্ছিল, পাশের মন্দির থেকে ঘণ্টার আওয়াজ আসছিল। সবকিছু কত স্বাভাবিক লাগছিল, কিন্তু আমার পুরো দুনিয়াটা যেন কোনো ভয়াবহ চক্রবিহন লেসে গিয়েছিল। আমি সোজা আমার ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোকাল ব্রাঞ্চে পৌঁছালাম। এটা সেই ব্রাঞ্চ যেখানে আমার স্বামী বহু বছর আগে আমাদের প্রথম জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছিলেন। এখানকার ব্রাঞ্চ ম্যানেজার বিক্রমজি আমাদের খুব ভালো করে চিনতেন। তিনি আমার ছেলের বয়সেই ছিলেন, কিন্তু তার মধ্যে সেই সংস্কার আর সম্মান ছিল যা হয়তো আমি আমার ছেলেকে দেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো খামতি লিখে দিয়েছিলাম। ব্যাংকে সব সময়কার মতো ভিড় ছিল। পাসবুক প্রিন্ট করানোর লাইনে, ক্যাশ কাউন্টারে হট্টগোল। আমি সোজা বিক্রমজির কেবিনের দিকে গেলাম। আমাকে দেখা মাত্রই তিনি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আসুন আসুন সাবিত্রী তাই, আজ সাত সকালে কিভাবে আসা হলো? আপনার শরীর তো ঠিক আছে না? শর্মাজি চলে যাওয়ার পর তো আপনি খুব কমই আসেন। তার গলায় অকৃত্রিম চিন্তা ছিল। আমি তার সামনের চেয়ারে বসে পড়লাম। আমি বিক্রমজির চোখের দিকে তাকালাম আর বললাম, বিক্রম, আমার তোমার সাহায্যের প্রয়োজন। এমন কিছু ঘটছে যা ঠিক নয়। বিক্রমজির মুখের হাসি পলক ফেলার আগেই মিলিয়ে গেল। তিনি সাথে সাথেই তার পিয়নকে ইশারা করে দরজা বন্ধ করালেন এবং আমাকে এক গ্লাস জল দিলেন। কি হয়েছে তাই? আপনাকে এত ঘাবড়ে যাওয়া লাগছে কেন? আমি তাকে কাল রাতের এসএমএস আর কাস্টমার কেয়ারে হওয়া কথার ব্যাপারে বললাম। আমি তাকে আইপ্যাডের সার্চ হিস্ট্রির কথা বললাম না, কারণ ওটা ঘরের ব্যাপার ছিল, কিন্তু আমি তাকে আমার আশঙ্কার ব্যাপারে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। বিক্রমজি সাথে সাথেই নিজের কম্পিউটার অন করলেন আর আমার অ্যাকাউন্টের বিবরণ দেখতে লাগলেন। যত তিনি স্ক্রিনে তথ্য পড়ছিলেন, তার কপালের ভাঁজ তত গভীর হচ্ছিল। তার মুখ গম্ভীর হয়ে গেল। তাই বিক্রমজি কম্পিউটার স্ক্রিন থেকে নজর সরিয়ে আমার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত ভয় ছিল। এটা খুব ভালো হয়েছে যে আপনি কাল রাতেই নিজের নেট ব্যাংকিং ব্লক করিয়ে দিয়েছেন। কিন্তু কথা শুধু নেট ব্যাংকিং পর্যন্ত থেমে নেই। আমার বুক ধক করতে লাগল। কি বলতে চাইছো তুমি? আমি জিজ্ঞেস করলাম। বিক্রমজি একটা কাগজে কিছু নোট করলেন আর আমাকে দেখিয়ে বললেন, পরশু আপনার অ্যাকাউন্ট থেকে ইউপিআই লিমিট বাড়ানোর রিকোয়েস্ট এসেছিল, আর কাল দুপুরে যখন সম্ভবত আপনি আপনার ছেলের বাড়িতে ছিলেন তখন কেউ আপনার মিউচুয়াল ফান্ডের নমিনি বদলানোর জন্য একটা অনলাইন ফর্ম জেনারেট করেছে। এই ফর্মটা আপনার আধার কেওয়াইসির মাধ্যমে ভেরিফাই করার চেষ্টা করা হয়েছে। যদি তারা আপনার ফোনে আসা একটা ওটিপি পেয়ে যেত, তবে আপনার সারা জীবনের সঞ্চয় আপনার হাত থেকে বেরিয়ে যেত। আমার রক্ত জমে গেল।
তার মানে যে সময় নেহা আমাকে নিজের দরজায় দাঁড়িয়ে জিল্লত করছিল, যখন সে আমাকে 5 জন মানুষের সমান মাথা ব্যথা বলছিল আর রোহন আমার থেকে চোখ চুরি করছিল, সেই সময় আসলে তারা আমার নজর ঘোরাচ্ছিল যাতে আমার ফোনটা তাদের কাছে থাকে আর তারা ওটিপি চুরি করতে পারে। আমার নিজের ছেলেই আমাকে শুধু ঘর থেকে বের করেনি, সে আমাকে আমার নিজের জীবন থেকে বেদখল করার একটা নিঃশব্দ আর গভীর ষড়যন্ত্র করছিল। তাই আপনাকে অবিলম্বে কিছু কড়া পদক্ষেপ নিতে হবে। বিক্রমজি খুব গম্ভীর আর সতর্ক বার্তায় বললেন। সবথেকে আগে আপনার ইউপিআই এখনই বন্ধ করুন। আপনি ফোনপে, গুগল পে যা কিছু ব্যবহার করেন সেগুলো ডিলিঙ্ক করান। আমরা আপনার ডেবিট কার্ডগুলোকেও এখনই ব্লক করছি। আপনার শর্মা কনস্ট্রাকশনে যে কর্পোরেট অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর অ্যাক্সেসও আমরা ফ্রিজ করছি, যাতে আপনি নিজে ব্যাংকে না আসা পর্যন্ত কোনো বড় ট্রানজ্যাকশন না হতে পারে। বিক্রমজি আমাকে এমন একটা সত্যি বললেন যে আমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। তাই আজকাল সবথেকে বেশি আর্থিক জালিয়াতি বাইরের লোক নয়, বরং ঘরের লোকেরাই করে। তারা আপনার প্যান কার্ড, আধার আর ব্যাংক ডিটেলস অনায়াসেই পেয়ে যায়। তারা আপনার ফোন পর্যন্ত পৌঁছাতে পারে। আপনাকে এখন কাউকে বিশ্বাস করা চলবে না। নিজের ফোন সবসময় নিজের কাছে রাখুন। তাতে একটা শক্ত পাসওয়ার্ড লাগান। কোনো লিঙ্ক আসুক, কোনো মেসেজ আসুক, ভুল করেও তাতে ক্লিক করবেন না। তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন আর বললেন, আর একটা সবথেকে জরুরি কথা, এখনই বাড়ি যাবেন না। যদি রোহন আপনার বাড়িতে আসতে চায়, যেমনটা আপনি বললেন, তবে সে যেন ওই নথিপত্র না পায়। সমস্ত প্রমাণ সামলে রাখুন। যে মেসেজগুলো এসেছে সেগুলোর স্ক্রিনশট নিন। আইপ্যাডের হিস্ট্রির ভিডিও বানান। এই লড়াই এখন আর শুধু আবেগের রইল না, তাই এটা আইনি আর অর্থনৈতিক লড়াই হয়ে দাঁড়িয়েছে। আপনাকে নিজেকে বাঁচাতে হবে। আমি ব্যাংকের সেই ঠান্ডা এসি চালানো কেবিনে বসেছিলাম, কিন্তু আমার ঘাম হচ্ছিল। আমার নিজের ছেলে আমার বিরুদ্ধে একটা সাইলেন্ট ওয়ার বা খোমস যুদ্ধ শুরু করে দিয়েছে। সে আমাকে রাস্তায় বসানোর প্রস্তুতি নিচ্ছে। আমার সেই সম্পত্তি যা আমি আর আমার স্বামী এক এক করে ইট গেথে বানিয়েছিলাম, সে সেটা এক ঝটকায় ডিজিটাল উপায়ে ছিনিয়ে নিতে চায়। এটা কোনো ছুরি বা বন্দুক দিয়ে করা হামলা ছিল না। এটা এক সাদা পোশাকের মনস্তাত্ত্বিক আর অর্থনৈতিক বিপদ ছিল। এটা সেই মিষ্টি কথা আর মম ড্যাড বলা আধুনিক সম্পর্কের পেছনে লুকিয়ে থাকা ঘৃণ্য সত্যি ছিল, যা কোনো মা দেখতে চায় না। বিক্রম, আমি নিজের গলা সামলে বললাম, যদি আমি সবকিছু ব্লক করে দিই, তবে তো ও বুঝে যাবে যে আমি ওকে সন্দেহ করছি। আমাকে সামনের সপ্তাহে সার্জারির জন্য যেতে হবে। যদি ও হাসপাতালে কোনো কাগজে আমার থেকে কৌশলে সই করিয়ে নেয় তবে? বিক্রমজি নিজের কলমটা মেজে রাখলেন আর খুব শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, তাই আপনাকে এটাই তো আটকাতে হবে। আমরা আপনার অ্যাকাউন্টে একটা অ্যালার্ট লাগিয়ে দিচ্ছি। কোনো বড় পরিবর্তন আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া হবে না। কিন্তু আপনাকেও একটা নাটক করতে হবে। আপনাকে এটা বুঝিয়ে যেতে হবে যে আপনি এখনও সেই সহজ সরল প্রযুক্তিগতভাবে অশিক্ষিত মা, যার কিছুই জানা নেই। আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে আর আপনাকে একজন ভালো উকিলের সাথে কথা বলতে হবে। আমি মাথা নাড়ালাম। হ্যাঁ, আমাকে এটাই করতে হবে। আমাকে শান্ত থাকতে হবে। আমাকে আমার চোখের জলকে নিজের শক্তিতে পরিণত করতে হবে। আমার মনে আর একবার নেহার সেই কথাগুলো প্রতিধ্বনিত হলো, এটা হোটেল নয়, আপনি 5 জন মানুষের সমান মাথা ব্যথা। ঠিক আছে নেহা, ঠিক আছে রোহন, যদি আমি একটা মাথা ব্যথা হই, তবে এখন আমি এমন এক মাথা ব্যথা হব যার চিকিৎসা তোমাদের কাছে সারা জীবন থাকবে না। তোমরা আমার মমতাকে আমার দুর্বলতা ভেবেছিলে। এখন তোমরা আমার সেই মমতার ছাই থেকে উঠে আসা এমন এক মহিলাকে দেখবে যে নিজের আত্মসম্মান আর নিজের হকের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। আমি ব্যাংকের ফর্মগুলোতে সই করলাম। নিজের সমস্ত কার্ড ব্লক করালাম। নিজের অ্যাকাউন্টকে এমন এক সুরক্ষিত মোডে ফেলে দিলাম যেখান থেকে 1 টাকাও আমার অনুমতি ছাড়া নড়তে পারত না। বিক্রমজি আমাকে অনেক সাহায্য করলেন। একজন বাইরের মানুষ যে শুধু আমার স্বামীকে সম্মান করত, আজ আমার নিজের ছেলের চেয়েও বেশি সে আমার পরোয়া করছিল। দুনিয়া কত অদ্ভুত, তাই না? রক্তের সম্পর্ক ডিজিটাল ওটিপির মতো হয়ে গেছে। পলক ফেলার আগে তৈরি হয় আর পলক ফেলার আগে এক্সপায়ার হয়ে যায়। আর যারা অপরিচিত তারা কোনো কোনো সময় সারা জীবনের সাহারা হয়ে যায়। ব্যাংক থেকে বেরোনোর সময় আমি আমার ফোন চেক করলাম। রোহনের আর একটা মেসেজ ছিল, মা, আমি বিকেল 5টায় আসছি, ওই পেপারসগুলো খুঁজে রেখো। আমি ফোনটা আমার পার্সের গভীরে ঢুকিয়ে নিলাম। সূর্য মাথার ওপর ছিল আর পুনের গরম বাড়ছিল, কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত শীতলতা ছিল। একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। আমি একটা রিকশা থামালাম। আমাকে এখন সরাসরি বাড়ি ফিরলে চলবে না। বাড়ি যাওয়ার আগে আমাকে আর একটা জায়গায় যেতে হবে। আমাকে আমার স্বামীর পুরনো বন্ধু আর আমাদের পারিবারিক উকিল বর্মাজির সাথে দেখা করতে হবে। এখন এটা শুধু একজন মায়ের কান্না ছিল না, এটা শর্মা কনস্ট্রাকশনের মালকিনের নিজের উত্তরাধিকার বাঁচানোর আইনি পদক্ষেপ ছিল। আমার লড়াই এখন শুরু হয়েছিল। বর্মাজির দপ্তর কোথরুডের এক পুরনো আর শান্ত গলিতে ছিল।
এটা সেই জায়গা যেখানে আমার স্বামী ঘণ্টার পর ঘণ্টা বসে শর্মা কনস্ট্রাকশনের আইনি জটিলতা সমাধান করতেন। বর্মাজি শুধু আমাদের উকিল ছিলেন না, তিনি আমার স্বামীর সবথেকে কাছের বন্ধুদের মধ্যে একজন ছিলেন। যখন আমি তার কেবিনে প্রবেশ করলাম তখন তিনি নিজের পুরনো কাঠের ডেস্কের উপর ফাইলের স্তূপের পেছনে বসেছিলেন। আমাকে হঠাৎ বিনা নোটিশে এইভাবে আসতে দেখে তিনি অবাক হয়ে গেলেন। আরে সাবিত্রী ভাবি, আপনি? আসুন বসুন। আসার আগে ফোন কেন করলেন না? আপনার শরীর তো ঠিক আছে? রোহন কেমন আছে? তার প্রতিটা প্রশ্ন আমার বুকে হাতুড়ির মতো লাগছিল। আমি ভেতর থেকে দরজা বন্ধ করলাম আর তার সামনের চেয়ারে বসে পড়লাম। আমার চোখে জল ছিল না, কিন্তু আমার মুখের কঠোরতা দেখে তিনি বুঝে গেলেন যে কোনো খুব গুরুতর ব্যাপার আছে। আমি তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলে দিলাম। হাসপাতালের সেই ভয়ঙ্কর রিপোর্ট, বানেরের বাড়িতে নেহার সেই কটু ব্যবহার, রোহনের সেই মৌন সম্মতি, আর তারপর ব্যাংকে বিক্রমজির বলা সেই ভয়ঙ্কর সব তথ্য। বর্মাজি নিজের চশমাটা খুললেন আর মেজের ওপর রাখলেন। তার মুখের রেখাগুলো গভীর হল আর তিনি এক গভীর চিন্তায় ডুবে গেলেন। ঘরে শুধু সিলিং ফ্যানের পুরনো আওয়াজ গুমবুল করছিল। ভাবি, তিনি খুব ভারী গলায় বলতে শুরু করলেন, আমার এটা বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজকাল আমাদের সমাজে এটা একটা খুব সাধারণ আর জঘন্য সত্যি হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা নিজেদের বাবা মায়ের জায়গা জমিকে নিজেদের জন্মগত অধিকার বলে মনে করে নেয়, আর যখন তাদের মনে হয় যে বাবা মা দুর্বল হয়ে পড়ছে বা অসুস্থ, তখন তারা আইনি আর প্রযুক্তিগত পথে সবকিছু নিজের নামে করার ষড়যন্ত্র করে। তিনি আমাকে বোঝালেন কিভাবে ডিজিটাল দুনিয়া বৃদ্ধ মানুষদের জন্য সমস্যা বাড়িয়ে দিয়েছে। রোহন আর নেহা ইউপিআই আর আধারের মাধ্যমে যা করার চেষ্টা করেছে তা তো শুধু শুরু ছিল। আমার পুরো বিশ্বাস যে তাদের নজর শুধু আপনার ব্যাংক ব্যালেন্সের ওপর নেই, তাদের নজর কোথরুডের এই বাড়ি আর সবথেকে বড় কথা শর্মা কনস্ট্রাকশনের ওপর আছে। যদি তারা আপনাকে হাসপাতালে পাঠানোর আগে বা সার্জারির অজ্ঞান থাকার সময় কৌশলে কোনো জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বা গিফট ডিডে সই করিয়ে নেয়, তবে আপনি পুরোপুরি রাস্তায় চলে আসবেন। পাওয়ার অফ অ্যাটর্নি এমন এক আইনি হাতিয়ার যা গিয়ে তারা আপনার ইচ্ছা ছাড়াই আপনার যে কোনো সম্পত্তি বিক্রি করতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারে, আর এমনকি কোম্পানির বোর্ড থেকেও আপনাকে বেদখল করতে পারে। এটা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি সবসময় ভেবেছিলাম আইনি কাগজপত্র শুধু বাইরের শত্রুদের থেকে বাঁচার জন্য হয়। আমি কি জানতাম যে আমাকে নিজের গর্ভজাত শত্রুর বিরুদ্ধেই আইনি ঢালের প্রয়োজন পড়বে? আমার কি করা উচিত বর্মাজি? আমি জিজ্ঞেস করলাম। আমার গলায় এখন এক অদ্ভুত দৃঢ়তা ছিল। রোহন আজ বিকেল 5টায় বাড়ি আসছে। ও বলছিল যে ওকে ওর সিএকে দেখানোর জন্য কিছু পুরনো কাগজপত্র দরকার। বর্মাজির সাথে সাথেই নিজের চেয়ার থেকে সামনের দিকে ঝুঁকে এলেন। ভাবি, ও সিএকে দেখানোর জন্য আসছে না। ও হয় কোনো কাগজ খুঁজতে আসছে, অথবা আপনার বাড়িতে এমন কোনো নথি লুকিয়ে রাখতে আসছে যা ও পরে হাসপাতালের ফর্মগুলোর মাঝখানে রেখে আপনার থেকে সই করিয়ে নিতে পারে। আপনাকে বাড়ি গিয়ে সেই পুরনো আইপ্যাডটা খুব ভালো করে খুঁজতে হবে। যদি ও কিছু পরিকল্পনা করে থাকে, তবে তার কোনো না কোনো ড্রাফট বা ডিজিটাল সূত্র ওই আইপ্যাডে নিশ্চয়ই থাকবে। কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট কোনোদিন পুরোপুরি মেটে না। আপনাকে সেই প্রমাণ খুঁজতেই হবে। সেটা ছাড়া আমরা ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারব না। আর মনে রাখবেন, ওর যেন একটুও সন্দেহ না হয় যে আপনি সব কিছু জেনে গেছেন। আপনাকে সেই অসুস্থ, অসহায় আর ভীত মায়ের নাটকটাই করতে হবে। আমি যখন বর্মাজির দপ্তর থেকে বেরোলাম তখন দুপুর 2টে বাজছিল। আমার হাতে 3 ঘণ্টা সময় ছিল। আমি তড়িৎ রিকশা নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করলাম আর সোজা রোহনের পুরনো ঘরে গেলাম, যেখানে সেই পুরনো আইপ্যাডটা রাখা ছিল। আমি আইপ্যাডটা চালু করলাম। আমার আঙুলগুলো স্ক্রিনের উপর দ্রুত চলছিল। আমি বিক্রমজির পরামর্শ মনে করলাম এবং সবার আগে আইপ্যাডটির ওয়াইফাই বন্ধ করে দিলাম, যাতে রোহন নিজের ফোন দিয়ে ওটাকে দূর থেকে ট্র্যাক বা ডিলিট না করতে পারে। আমি সাফারি ভাইজারের হিস্ট্রি আগেই দেখে নিয়েছিলাম, কিন্তু বর্মাজি বলেছিলেন যে আসল প্রমাণ কোনো ডাউনলোড করা ফাইল হতে পারে। আমি ফাইলস ফোল্ডার খুললাম, সেখানে কিছুই ছিল না। আমি রিসেন্টস চেক করলাম, সেখানেও কিছু পুরনো গান ছাড়া আর কিছু ছিল না। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে হয়তো আমি আর আমার উকিল দুজনেই ভুল ভাবছি, হয়তো আমার ছেলে এতটা নিচে নামেনি। কিন্তু তখনই আমার নজর আইপ্যাডের নোটস অ্যাপের ওপর পড়ল। আমি নোটস অ্যাপ খুলতেই আমার বুক সজোরে ধরফর করতে লাগল। সবার ওপরে একটা নোট ছিল, যার শিরোনাম ছিল হসপিটাল পেপারওয়ার্ক অ্যান্ড ডিডস। এটা মাত্র 2 দিন আগেই তৈরি করা হয়েছিল। আমি কাঁপতে থাকা হাতে ওটার উপর ক্লিক করলাম। তাতে একটা পিডিএফ ফাইল অ্যাটাচ করা ছিল। আমি ফাইলটা খুললাম আর আমার চোখের সামনে থাকা শব্দগুলো আমার দুনিয়াকে চিরকালের জন্য অন্ধকারে ঠেলে দিল। ওটা একটা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নির খসড়া বা রাফ ড্রাফট ছিল।
তাতে পরিষ্কার লেখা ছিল যে আমি সাবিত্রী শর্মা নিজের অসুস্থ শরীর এবং মানসিক অবস্থার কারণে আমার ছেলে রোহন শর্মাকে আমার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট এবং শর্মা কনস্ট্রাকশনের সমস্ত ব্যবসায়িক সিদ্ধান্তের পূর্ণ অধিকার অর্পণ করছি। কিন্তু কথা এখানেই শেষ হয়নি। ঠিক তার নিচে আর একটা অ্যাটাচমেন্ট ছিল, গিফট ডিড। এই দলিল অনুসারে আমি স্বেচ্ছায় কোথরুডের আমার বাড়িটি আমার পুত্রবধূ নেহা শর্মার নামে করে দিচ্ছিলাম। আমার হাত থেকে আইপ্যাডটা ছুটে বিছানার ওপর পড়ে গেল। আমার মনে হলো যেন কেউ আমার বুকে একটা ধারালো খঞ্জর ঢুকিয়ে দিয়েছে আর সেটাকে ধীরে ধীরে ঘোরাচ্ছে। আমার নিচের ছেলে, আমার সেই রোহন যাকে আমি নিজের হাতে খাইয়ে বড় করেছি, যার জন্য আমি আমার স্বামীর সাথে লড়াই করে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বিদেশে পাঠিয়েছিলাম। সেই রোহন আমার মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারল না। সেই আর তার স্ত্রী আমার সেই দুর্বলতার, আমার সেই অসুখের সুযোগ নিচ্ছিল, যা আমাকে তিলে তিলে মারছিল। তারা পুরো পরিকল্পনা করে ফেলেছিল। সার্জারির সময় যখন আমি ওষুধের নেশায় থাকব, যখন আমি ঠিকমতো দেখতেও পাব না, তখন তারা হাসপাতালের জরুরি ফর্মগুলোর মাঝে এই কাগজগুলো রেখে আমার সই নিয়ে নেবে। আর একবার আমি সই করে দিলেই আমি আমার নিজের ঘর থেকে বেঘর হয়ে যাব। আমাকে সেই সানসেট গার্ডেন বা অন্য কোনো সস্তা বৃদ্ধাশ্রমে পচতে ছেড়ে দেওয়া হবে, যেখানে কেউ আমার সাথে দেখা করতে আসবে না। আমি ওখানেই মেঝেতে বসে পড়লাম। আমার শ্বাস দ্রুত চলছিল, আমার মাথা ঘুরছিল, ঘরের দেওয়ালগুলো যেন আমাকে গিলে খেতে আসছিল। আমার গলায় এক অদ্ভুত শুষ্কতা ছিল। আমি টলতে টলতে উঠে রান্নাঘর থেকে এক গ্লাস জল খেলাম। জল গলায় নামতেই যেন আমার চেতনা ফিরে এলো। আমি নিজেকে আয়নায় দেখলাম। আমার চুল অবিন্যস্ত ছিল, চোখের নিচে কালো দাগ ছিল, কিন্তু সেই চোখে তখন আর কোনো মমতা বেঁচে ছিল না। সেখানে ছিল শুধু এক ঠান্ডা নির্ভীক আগুন। আমি ঠান্ডা জলে মুখ ধুয়ে নিলাম আর একটা দীর্ঘশ্বাস নিলাম। এখন দুর্বল হওয়ার সময় নয়, এখন কাদার সময় নয়, এই সময় নিজেকে আর নিজের আত্মসম্মানকে বাঁচানোর। আমি সাথে সাথেই আমার ফোন বের করলাম। সবার আগে আমি আইপ্যাডের স্ক্রিনে খোলা সেই দুটো দলিলে স্পষ্ট ছবি তুলে নিলাম। তারপর আমি আমার ফোনের ভিডিও ক্যামেরা অন করলাম আর আইপ্যাডের স্ক্রিন স্ক্রোল করে পুরো ভিডিও বানালাম, যাতে কেউ বলতে না পারে যে এই ছবিগুলো মিথ্যে বা ফটোশপ করা। আমি সেই ভিডিও আর ছবিগুলো তড়িৎ আমার একটা সুরক্ষিত আর গোপন গুগল ড্রাইভ অ্যাকাউন্টে আপলোড করে দিলাম, যার পাসওয়ার্ড শুধু আমি আর আমার স্বামী জানতাম। কিন্তু আমাকে শুধু ডিজিটাল সুরক্ষার ওপর নির্ভর করলে চলতো না। আমি আমার আলমারি থেকে একটা নতুন পেনড্রাইভ বের করলাম, যা আমি কোনো দিন ব্যবহার করিনি, এবং তাতেও সেই সমস্ত ডেটা কপি করে নিলাম। সেই পেনড্রাইভটা আমি আমার সেই পুরনো শাড়িগুলোর মাঝে লুকিয়ে রাখলাম, যেগুলো আমি কোনো দিন পরি না। এরপর আমি আমার ডিজিটাল সুরক্ষার দ্বিতীয় এবং সবথেকে জরুরি পদক্ষেপটা নিলাম। আমার বিক্রমজির কথা মনে পড়ল, যে আমার ফোন হ্যাক হতে পারে বা তারা আমার ওটিপি চুরি করতে পারে। আমার কাছে আমার স্বামীর একটা পুরনো কিপ্যাডওয়ালা বেসিক ফোন বা ডাম ফোন রাখা ছিল, যাতে ইন্টারনেট চলত না। আমি আমার সেই সিম কার্ডটা, যা আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আর আধার কার্ডের সাথে যুক্ত ছিল, সেটা আমার স্মার্টফোন থেকে বের করলাম আর সেই পুরনো কিপ্যাডওয়ালা ফোনে ঢুকিয়ে দিলাম। এখন যদি রোহন বা নেহা আমার স্মার্টফোন হাত দেয় বা তাতে কোনো গোয়েন্দাগিরি করার অ্যাপও ঢুকিয়ে দেয়, তাহলেও আমার ব্যাংকের ওটিপি তাদের কাছে কোনো দিন পৌঁছাতে পারত না। আমি আমার স্মার্টফোনে একটা দ্বিতীয় নতুন সিম কার্ড ঢুকিয়ে দিলাম, যেটা আমি কয়েক মাস আগেই কিনেছিলাম এবং যেটা কোনো ব্যাংকের সাথে যুক্ত ছিল না। আমি আমার সমস্ত সোশ্যাল মিডিয়া আর ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দিলাম। প্রতিটি জায়গা থেকে লগ আউট করে দিলাম, যেখান থেকে তারা আমার কোনো তথ্য পেতে পারত। আমি আমার বাড়িতে এক দুর্ভেদ্য দুর্গ তৈরি করছিলাম, এমন এক মনস্তাত্ত্বিক আর ডিজিটাল দেওয়াল খাড়া করছিলাম, যা আমার ছেলে কোনো দিন ভেদ করতে পারবে না। যখন আমি এসব শেষ করলাম, তখন ঘড়ির কাঁটা বিকেল 4টে বাজাচ্ছিল। রোহনের আসার মাত্র 1 ঘন্টা বাকি ছিল। আমি আইপ্যাডটা ঠিক সেভাবেই রেখে দিলাম, যেভাবে ওটা আগে রাখা ছিল। আমি ঘরের জিনিসপত্র একটু অগোছালো করে দিলাম। নিজের কিছু মেডিকেল রিপোর্ট ডাইনিং টেবিলের উপর রাখলাম আর নিজের মুখে ক্লান্তি ও যন্ত্রণার সেই মুখোশটা পরে নিলাম, যা একজন অসুস্থ আর অসহায় মায়ের মুখে থাকা উচিত। আমি লিভিং রুমের সোফায় শুয়ে পড়লাম আর নিজের পিঠের ব্যথার নাটক করতে করতে চোখ বন্ধ করে নিলাম। কিন্তু আমার মাথায় একটা ঝড় চলছিল। আমি প্রতিটা পদক্ষেপের পরিকল্পনা করছিলাম, যে আমাকে সামনের কয়েকদিনে নিতে হবে। রোহন আসবে, সে আমার সাথে সহমর্মিতার নাটক করবে, সে বাড়িতে কিছু কাগজ খোঁজার বাহানা করবে, আর হয়তো সে সেই বিষাক্ত দলিলগুলো এই বাড়িরই কোনো কোনায় লুকিয়ে রেখে যাবে, যাতে সঠিক সময় এলে ওটা ব্যবহার করতে পারে। আমাকে ওকে সেটা করতে দিতে হতো। আমাকে ওকে এটা বিশ্বাস করাতে হতো যে ও জিতে যাচ্ছে, ওর ষড়যন্ত্র সফল হচ্ছে। কারণ শত্রু যখন ভেবে নেয় যে সে জিতে গেছে, তখনই সে সবথেকে বড় ভুলটা করে। বিকেল ঠিক 5টার সময় আমার বাড়ির কলিং বেল বাজল।
আমি জানতাম দরজার ওপাশে আমার ছেলে নয়, বরং আমার জীবনের সবথেকে বড় প্রতারক দাঁড়িয়ে আছে। আমি একটা গভীর শ্বাস নিলাম, নিজের চোখে সামান্য অসহায়তা আনলাম, আর ধীরে ধীরে টলমল পায়ে দরজা খোলার জন্য এগিয়ে গেলাম। নাটক এখন শুরু হতে যাচ্ছিল, আর এই নাটকের আসল সূত্রধার এখন শুধুমাত্র আমিই ছিলাম। আমি দরজা খুললাম। সামনে রোহন দাঁড়িয়েছিল। তার হাতে দামি আপেলের একটা ছুরি ছিল, হয়তো নিজের অপরাধবোধ লুকানোর বা আমার চোখে ধুলো দেওয়ার এক সস্তা উপায়। কেমন আছো মা? সে ভেতরে আস্তে আস্তে জিজ্ঞেস করল। তার গলায় এক ফাঁপা আর কৃত্রিম চিন্তা ছিল, যা এখন আমার কানে কাঁচের মতো বিচ্ছিল। শুধু কোমরের ব্যথা সহ্য করতে পারছি না বাবা। আমি সোফায় আবার শুয়ে পড়ে কোঁকানোর নাটক করলাম। আমার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে কেউ ধোঁকা খেয়ে যাবে। রোহন আমার মেডিকেল রিপোর্টগুলোর দিকে তাকালো, যেগুলো টেবিলে ছড়ানো ছিল। মা, আমি তোমাকে বলেছিলাম না যে বাবার কিছু পুরনো ফাইল লাগবে? তুমি বিশ্রাম করো, আমি নিজেই তোমার আলমারিতে খুঁজে নিচ্ছি। আমি চুপচাপ ওকে দেখতে থাকলাম। ও আমার বেডরুমের দিকে গেল। আমার বুকে ধড়ফড়ানি বেড়ে গিয়েছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে রাখলাম আর নিজের শ্বাস স্বাভাবিক রাখলাম। 15 মিনিট পর ও বাইরে এলো। ওর হাতে একটা পুরনো বাদামি ফাইল ছিল, কিন্তু আমি খুব ভালো করেই জানতাম ও বেডরুমে কোনো ফাইল বের করতে যায়নি। ও আসলে নিজের সেই বিষাক্ত পাওয়ার অফ অ্যাটর্নি আর গিফট ডিডের কাগজগুলো আমার পুরনো মেডিকেল ফাইলগুলোর মাঝে লুকিয়ে রাখতে গিয়েছিল, যাতে আমি যখন হাসপাতালে থাকব তখনও সহজেই ওগুলো বের করে নিতে পারে। মা, তোমার ইদানিং স্মৃতিরও একটু সমস্যা হতে শুরু করেছে না? ও হঠাৎ আমার পাশে এসে এক হালকা হাসির সাথে বলল। এটা একটা সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক চালই ছিল। কাল যখন আমি ফোন করলাম তখন তুমি কত কথা ভুলে যাচ্ছিলে। তোমাকে নিজের পিনকোডটাও ঠিকমতো মনে ছিল না। সার্জারির পর তোমাকে নিজের মাথায় একদম চাপ দেওয়া উচিত নয়। বিজনেস, ব্যাংক আর প্রপার্টির টেনশন এখন তুমি পুরোপুরি আমার উপর ছেড়ে দাও। তোমার এমনিতেও এসব এখন মাথায় ঢোকে না। আমি ভেতর থেকে জ্বলে উঠছিলাম। আমার নিজের রক্ত আমাকে পাগল আর অসহায় প্রমাণ করার পুরো স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছিল। কিন্তু বাইরে থেকে আমি এক ক্লান্ত অসহায় মায়ের মতো ধীরে ধীরে মাথা নাড়লাম। হ্যাঁ বাবা, হয়তো তুই ঠিকই বলছিস, এখন বয়স হয়েছে। আমার এই হ্যাঁ বলাটা ওর মুখে জয়ের সেই অহংকারী চমক এনে দিল, যা দেখার জন্যই আমি এই পুরো নাটক সাজিয়েছিলাম। ও চলে গেল, এটা ভেবে যে ওর মা এখন পুরোপুরি ওর জালে ফেসে গেছে, আর এখনও যা চাইবে আমি সেটাই করব। 2 দিন পর সার্জারির দিন এসে গেল। বুধবার সকালে আমার সাথে হাসপাতালে যাওয়ার জন্য কোনো ছেলে বা পুত্রবধূ ছিল না। আমার প্রতিবেশী আর সোসাইটির এক পুরনো বান্ধবী সুলোচনা তাই আমার সাথে সয়াদ্রি হাসপাতালে এলেন। সুলোচনা তাইকে আমি সবকিছু সত্যি বলে দিয়েছিলাম, কারণ এই যুদ্ধে আমার সাক্ষীদের আর বিশ্বাস্ত সহযোগীদের প্রয়োজন ছিল। হাসপাতালে সেই ঠান্ডা ঘরে শুয়ে যখন নার্স আমাকে অপারেশনের জন্য প্রস্তুত করছিল, আমি আমার উকিল বর্মাজি আর ব্যাংক ম্যানেজার বিক্রমজিকে একটা শেষ মেসেজ করলাম। পরিকল্পনা অনুযায়ী তৈরি থাকুন। সার্জারি প্রায় 6 ঘন্টা চলল। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি আইসিইউতে ছিলাম। আমার পুরো শরীর ব্যথায় ভেঙে যাচ্ছিল। মেরুদণ্ডে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। চারদিকে মেশিনের বিপিং আওয়াজ হচ্ছিল, কিন্তু আমার মস্তিষ্ক আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার আর সতর্ক ছিল। আমি এক নতুন জীবন পেয়েছিলাম, আর এই নতুন জীবনে পুরনো দুর্বল আর প্রতিটা কথায় আপস করে নেওয়া সাবিত্রীর জন্য কোনো জায়গা ছিল না। সার্জারির 2 দিন পর যখন আমাকে প্রাইভেট রুমে শিফট করা হলো, তখন রোহন আর নেহা আমাকে দেখতে এলো। তাদের মুখে মিথ্যে চিন্তার মুখোশ খুব সুন্দরভাবে সাজানো ছিল। ও মা, তোমাকে কত দুর্বল লাগছে, নেহা আমার বিছানার কাছে এসে বলল। কিন্তু সে আমাকে স্পর্শ পর্যন্ত করল না। সে আমার থেকে এক নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রইল, যেন আমার কোনো ছোঁয়াছে রোগ আছে। কিছুক্ষণ পর সুলোচনা তাই আমার পরিকল্পনা অনুযায়ী জেনে শুনে ঘর থেকে বাইরে চলে গেলেন, যাতে এই দুজনে নিজেদের জঘন্য খেলা খেলার সুযোগ পায়। আমরা ঘরে একা হতেই রোহন তার লেদার ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করল। মা, হাসপাতালের বিল খুব বেশি আসছে, আর আমাকে মেডিকেল ইন্স্যুরেন্স ক্লেম পাস করানোর জন্য তোমার কিছু সই চাই। আর হ্যাঁ, ওগুলো শর্মা কনস্ট্রাকশনের কিছু রুটিন ভেন্ডার কন্ট্রাক্টও আছে, ওগুলোতেও তোমার দস্তখত চাই, যাতে কোম্পানির কাজ না আটকে থাকে। তুমি তো বলেছিলে না যে এখন থেকে এসব আমিই দেখে নেব? সে খুব চালাকির সাথে কাগজগুলো আমার দিকে বাড়িয়ে দিল। আমি আমার আধা খোলা চোখে সেই পাতাগুলো দেখলাম। ওপরের পাতাটা হাসপাতালের ফর্ম ছিল, কিন্তু তার ঠিক নিচেই ওগুলো সেই কাগজ ছিল জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি আর কোথরুডের বাড়ির গিফট ডিড। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল।
আমার নিজের ছেলে আমার অচেতনতা আর আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার অর্থি সাজানোর আয়োজনে মগ্ন ছিল। আমার রক্ত টকবক করে উঠল, কিন্তু আমি নিজের গলা পুরোপুরি কাঁপিয়ে রাখলাম। বাবা, আমি চশমা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না, আর আমার হাতে খুব ব্যথা। 2 হাতে আইভি ক্যানুলা লাগানো আছে। আমি তো পেনও ধরতে পারছি না। আমি জোরে জোরে কাশির নাটক করলাম আর নিজের মুখে যন্ত্রণার ভাব নিয়ে এলাম। রোহন একটু ঘাবড়ে গেল। মা, শুধু এখানে নিচে সই করে দাও, আমি কাগজটা ধরে থাকছি, এতে দেখার কিছু নেই। কিন্তু আমি চোখ বন্ধ করে নিলাম আর বেহুশ হওয়ার নাটক করতে লাগলাম। ডাক্তার, খুব ব্যথা হচ্ছে, আমার ঘুম পাচ্ছে, আমি বিড়বিড় করলাম আর নিজের মাথা বালিশে এলিয়ে দিলাম। নেহা বিরক্ত হয়ে রোহনের হাত ধরে টানল। থাক, এখন নার্স চলে এলে ফালতু ঝামেলা হবে, আমরা কাল সই করিয়ে নেব। এমনিতেও ইনি কোথাও পালিয়ে তো যাচ্ছেন না, উঠলে করিয়ে নেব। তারা দুজনে খুব অবহেলার সাথে সেই সব কাগজগুলো ওখানেই আমার সাইড টেবিলে রেখে চলে গেল। তাদের মনে হয়েছিল এটা তাদেরই বাড়ি, আর তারা কাল এসে শান্তিতে আমার সই নিয়ে নেবে। কিন্তু সেই অহংকারে তারা এটা জানত না যে টেবিলে ফেলে রাখা সেই কাগজগুলো এখন তাদেরই ডেথ ওয়ারেন্ট হতে চলছিল। যেমনই তারা ঘর থেকে বেরোলো আর তাদের পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল, আমি চোখ খুললাম। আমার মুখ থেকে অসুখের সমস্ত অসহায়তা গায়েব হয়ে গিয়েছিল। আমি সাথে সাথেই সুলোচনা তাইকে ভেতরে ডাকলাম। তিনি টেবিল থেকে সেই সব কাগজগুলো তুললেন, সেগুলোকে একটা সিল করা খামে ভরলেন আর সোজা বর্মাজির দপ্তরে পাঠিয়ে দিলেন। আমার কাছে এখন শুধু সেই আইপ্যাডের ডিজিটাল প্রমাণই ছিল না, বরং সেই আসল ছাপা দলিলটাও আমার উকিলের তিজোরিতে সুরক্ষিত পৌঁছে গিয়েছিল, যা আমার ছেলের গদ্দারি বা বিশ্বাসঘাতকতার সবথেকে বড় আর পোক্ত প্রমাণ ছিল। এখন রোহন শর্মা আইনিভাবে পুরোপুরি আমার জালে ফেসে গিয়েছিল। হাসপাতালে কাটানো সেই পরবর্তী 10 দিন আমার জীবনের সবথেকে বড় তপস্যা ছিল। শারীরিক ব্যথা অনেক ছিল, ফিজিওথেরাপি চলাকালীন চিৎকার বেরিয়ে যেত, কিন্তু মানসিকভাবে আমি নিজেকে লোহার মতো শক্ত করছিলাম। আমি বিক্রমজি, ব্যাংক ম্যানেজার, আর বর্মাজি, উকিল রোর সাথে অনবরত ফোনে যোগাযোগ বজায় রাখলাম। আমি শর্মা কনস্ট্রাকশনসের HR হেড মিস্টার যোশীকেও একটা গোপন নির্দেশ পাঠিয়ে দিয়েছিলাম। আমার রোহন আর নেহার পুরো আর্থিক নারী নক্ষত্র বা কাঁচা চিঠা দরকার ছিল। পরের দিনই মিস্টার যোশী আমাকে যে রিপোর্ট পাঠালেন তা অবাক করার মতো ছিল। আমি জানতে পারলাম যে তারা দুজনেই ক্রেডিট কার্ডের ভারী ঋণে ডুবে আছে। তাদের সেই কোটি টাকার ফ্ল্যাটটাও এখনও পর্যন্ত ব্যাংকের কাছে বন্ধক আছে, আর তার EMI অনেক মাস ধরে বাউন্স হচ্ছে। তাদের পুরো বিলাসিতার জীবন, তাদের সেই বড় গাড়ি, তাদের সেই ইটালিয়ান মার্বেল, সব কিছুই শুধুমাত্র আমার কোম্পানি থেকে পাওয়া সেই মোটা সুযোগ সুবিধা আর স্যালারির দমে টিকেছিল। আমার কোম্পানির মাইনে ছাড়া তারা 3 মাসেই রাস্তায় চলে আসত। তারা ধনী ছিল না, তারা শুধু আমার দয়ায় এক ধনী জীবনের নাটক করছিল। 12তম দিনে আমি হাসপাতাল থেকে ছুটি পেলাম। রোহন আমাকে নিতে এসেছিল, কিন্তু সে আমাকে কোথরুডের বাড়িতে ছাড়ার বদলে খুব অদ্ভুত ব্যবহার করছিল। মা, তুমি আমার সাথে বানেরে চলো, সেখানে তোমার ভালো দেখাশোনা হবে, গেস্ট রুম আমি খালি করিয়ে দিয়েছি। আমি মনে মনে হাসলাম। বানের সেই ঘর যেখানে আমার জন্য জায়গা ছিল না, যেখানে আমাকে 5 জন মানুষের সমান মাথা ব্যথা বলা হয়েছিল। আমি ওর খেলা বুঝে দিয়েছিলাম। ওর আমার স্বাস্থ্যের চিন্তা ছিল না, ওর শুধু এই চিন্তা ছিল যে কোথরুড গিয়ে পাছে আমি সেই নিখোঁজ হওয়া কাগজগুলোর ব্যাপারে নিজের উকিল বা অন্য কারো সাথে কথা না বলে ফেলি। ও আমাকে নিজের চোখের সামনে একজন কয়েদির মতো রাখতে চাইছিল, যতক্ষণ না ও আমার সই পাচ্ছে। না রোহন, আমি খুব শান্ত কিন্তু শক্ত গলায় বললাম, আমি কোথরুডেই যাব। সেখানে আমি নিজের পরিবেশে তাড়াতাড়ি সুস্থ হব, আর সুলোচনা তাই আমার 24 ঘন্টা দেখাশোনা করে দেবেন। আমার এই কড়া মনোভাব দেখে ওকে হার মানতে হলো, এবং ও আমাকে আমার পুরনো বাড়িতে ছেড়ে গেল। বাড়ি ফিরে আমি আমার বারান্দায় বসেছিলাম। আমার পায়ে এখনও দুর্বলতা ছিল। আমি ওয়াকারের সাহায্যে হাঁটছিলাম, কিন্তু আমার মেরুদণ্ড এখন একদম সোজা ছিল, শারীরিকভাবেও এবং মানসিকভাবেও। আমি এখন সেই বেচারা বিধবা ছিলাম না যাকে যে কেউ বোকা বানাতে পারে। পরের দিন সকালে আমি রোহনকে ফোন করলাম। আমার গলায় এখন কোনো অসুখ, কোনো দুর্বলতা বা কোনো আরতি ছিল না। আমার গলা একদম সেরকমই ছিল যেমন শর্মা কনস্ট্রাকশনসের মালকিনের হওয়া উচিত। রোহন, কাল সকাল ঠিক 11টার সময় শর্মা কনস্ট্রাকশনসের প্রধান কার্যালয়ে চলে আসবে, নিজের স্ত্রী নেহাকেও সাথে নিয়ে আসবে। রোহন একটু অবাক আর লজ্জিত হল। কেন মা, তোমার শরীর তো ঠিক আছে, তুমি অফিসে কেন যাচ্ছ? সার্জারির ঠিক পরেই তো বিশ্রাম করা উচিত। শুধু কিছু জরুরি কাগজপত্র সই করতে হবে বাবা। তুমি তো এটাই চেয়েছিলে না যে আমি ওই রুটিন কন্ট্রাক্টগুলোতে সই করে দিই? তবে কাল অফিসের বোর্ডরুমে চলে এসো। আমি এটুকুই বলে ফোন কেটে দিলাম।
আমি আমার আলমারি খুললাম আর তার মধ্য থেকে আমার সবথেকে ভালো কড়কড়ে সুতির সিল্কের শাড়িটা বের করলাম। এটা সেই শাড়ি যেটা আমার স্বামী আমাকে কোম্পানির উদ্বোধনের দিন পরিয়েছিলেন। আমি নিজের মুখে হালকা মেকআপ করলাম, আয়নায় নিজেকে দেখলাম। আমার চুল সাদা হয়ে গিয়েছিল, মুখে বলি রেখা ছিল, কিন্তু সেই চোখে এখন এমন এক চমক ছিল যা যে কোনো কিছুকে ভস্ম করতে পারত। আমি এমন এক মহিলা ছিলাম যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল, যে নিজের রক্তের ধোঁকা আর অবজ্ঞা সহ্য করেছিল, কিন্তু যে এখন যে কোনো মূল্যে নিজের আত্মসম্মান ঝুঁকতে দেবে না। আমার হাতে এখন সেই রিমোট কন্ট্রোল ছিল যা দিয়ে আমাকে এই দুই অহংকারী পুতুলের সুতো চিরকালের জন্য কাটতে হতো। কালকের দিন কোনো সাধারণ দিন হতে যাচ্ছিল না। কাল শর্মা কনস্ট্রাকশনের বোর্ডরুমে শুধু একটা রুটিন মিটিং ছিল না, বরং সেখানে বিচার হতে যাচ্ছিল। এক মায়ের বিচার, যাকে শুধু একটা বোঝা ভাবা হয়েছিল, আর এই বিচারের প্রতিধ্বনি তারা সারা জীবন শুনতে পাওয়ার কথা ছিল। পরের দিন সকালে পুনের আকাশ একদম পরিষ্কার ছিল। আমার ড্রাইভার শর্মা কনস্ট্রাকশনের সেই 10 তলা কাঁচের চমৎকার অফিসের সামনে গাড়ি থামালো। এই ইমারত আমার আর আমার স্বামীর রক্ত আর ঘামের সাক্ষী ছিল। আমি আমার কড়কড়ে সুতির সিল্কের শাড়িটা ঠিক করলাম, একটা গভীর শ্বাস নিলাম আর নিজের ওয়াকারের সাহায্যে গাড়ি থেকে বাইরে বেরোলাম। আমার সাথে সুলোচনা তাই ছিলেন। যখন আমি রিসেপশন এরিয়ায় প্রবেশ করলাম, তখন সেখানে নিস্তব্ধতা ছেয়ে গেল। রিসেপশনিস্ট থেকে শুরু করে সেখান দিয়ে যাওয়া পুরনো কর্মচারী পর্যন্ত সবাই আমাকে দেখে থমকে গেল। তারা সবাই আমাকে শুধু শর্মাজির বিধবা হিসেবে চিনত, যে মাঝে মধ্যে কোনো পুজো বা দীপাবলির সময় অফিসে আসত। কিন্তু আজ আমার হাঁটার ভঙ্গিতে আর আমার মুখের গাম্ভীর্যে এক আলাদা তেজ ছিল। আমি কারো দিকে তাকিয়ে হাসার নাটক করলাম না। আমি সোজা লিফটের দিকে গেলাম আর সবথেকে ওপরের তলার বোতাম টিপে দিলাম, যেখানে বোর্ডরুম আর চেয়ারম্যানের কেবিন ছিল। বোর্ডরুমে আমার উকিল বর্মাজি আর HR হেড যোশীজি আগে থেকেই উপস্থিত ছিলেন। টেবিলের মাঝখানে সেই সিল করা খামটা রাখা ছিল, যেটা সুলোচনা তাই হাসপাতাল থেকে বর্মাজিকে পাঠিয়েছিলেন। আমি ঘরের একদম শেষ প্রান্তে রাখা সেই বড় উঁচু আর ভারী চামড়ার চেয়ারটা দেখলাম, যা কোনোদিন আমার স্বামীর ছিল। গত 5 বছর ধরে সেই চেয়ারটা খালি ছিল, কারণ রোহন তখনও শুধু ম্যানেজার ছিল, MD নয়। আজ প্রথমবার আমি সেই চেয়ারে গিয়ে বসলাম। সেই চেয়ারে বসতেই আমার মনে হলো যেন আমার স্বামীর সমস্ত শক্তি, ওনার সমস্ত অভিজ্ঞতা আমার ভেতরে সঞ্চারিত হয়েছে। আমার শরীরের ব্যথা যেন কোথাও হারিয়ে গেল। এখন আমি এক দুর্বল মা নই, বরং কোটি কোটি টাকার এই কোম্পানির সর্বেসর্বা। ঠিক 11টার সময় বোর্ডরুমের ভারী কাঁচের দরজা খুলল। রোহান আর নেহা ভেতরে এলো। তাদের মুখে এক অদ্ভুত বিরক্তি আর ওভার কনফিডেন্স ছিল। তারা হয়তো ভেবেছিল যে আমি কোনো ছোটখাটো ভেন্ডারের কন্ট্রাক্টে সই করার জন্য এখানে এসেছি, কিন্তু যেমনই তাদের নজর ঘরের দৃশ্যের উপর পড়ল, তাদের পা ওখানেই দরজার সামনে জমে গেল। আমাকে সেই চেয়ারম্যানের চেয়ারে বসে থাকতে দেখে আর আমার ডানে বামে উকিল ও HR হেডকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের মুখের রং উড়ে গেল। মা, তুমি এখানে এই চেয়ারে? রোহান তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল। ওর চোখ পুরো ঘরটা পরীক্ষা করছিল। নেহা নিজের ঘাবড়াহাট নিজের চিরপরিচিত অভদ্রতা দিয়ে ঢাকার চেষ্টা করল। এটা কি মজা? আপনি হাসপাতাল থেকে সোজা এখানে চলে এলেন, আর এই বার্মা আঙ্কেল আর যোশীজি এখানে কি করছেন? যদি কোনো রুটিন পেপার সই করার ছিল, তবে আপনি বাড়িতেও করতে পারতেন। আমাদের সময় কেন নষ্ট করছেন? সে সব সময়কার মতো আমাকে নিচু দেখানোর সুরে বলল, বসে পড়ো। আমি খুব ঠান্ডা, সপাট আর আদেশ দেওয়ার মতো গলায় বললাম। আমার গলা এতটাই শক্ত ছিল যে নেহার ঠোঁট সেলাই হয়ে গেল। তারা দুজনে চুপচাপ আমার সামনের চেয়ারগুলোতে বসে পড়ল। ঘরে এসির হালকা আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। তোমার মনে হচ্ছে তোমার সময় নষ্ট হচ্ছে নেহা? আমি নিজের চোখ সরাসরি ওর চোখে রেখে বললাম। আমার তো পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল এটা বুঝতে যে আমি যে সাবদের দুধ কলা দিয়ে পুষছিলাম, তারা একদিন আমাকেই ছোবল মারার পরিকল্পনা করছে। মা, তুমি এটা কি বলছো? কেমন সব কথা বলছো? রোহান ঘাবড়ে গিয়ে মাঝপথে বাঁচার চেষ্টা করল। আমি বর্মাজির দিকে ইশারা করলাম। বর্মাজি সেই সিল করা খামটা খুললেন আর তার মধ্য থেকে সেই হাসপাতালের কাগজগুলো বের করে রোহান আর নেহার দিকে এগিয়ে দিলেন। এগুলো সেই কাগজ ছিল যেগুলো তারা আমাকে হাসপাতালে IV ক্যানুলা লাগানো অবস্থায় ব্যথা আর অসাড়তার মাঝে সই করানোর জন্য ফেলে গিয়েছিল। এটা কি রোহান? আমি জিজ্ঞেস করলাম। রোহান কাগজগুলো দেখল আর ওর কপালে ঘাম জমতে লাগল। ওটা তো শুধু হাসপাতালের বিল আর রুটিন কন্ট্রাক্টস। ও ঢোক গিলে মিথ্যে বলল। রুটিন কন্ট্রাক্টস? আমি একটা শুকনো হাসি হাসলাম।
তবে কি শর্মা কনস্ট্রাকশনের রুটিন কন্ট্রাক্টে এখন এটা লেখা হতে শুরু করেছে যে সাবিত্রী শর্মা নিজের মানসিক আর শারীরিক অক্ষমতার কারণে নিজের ছেলেকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে? হাসপাতালের বিল ভরার জন্য কি কোথরমের আমার বাড়িটা আমার পুত্রবধূ নেহার নামে গিফট ডিড হিসেবে করে দেওয়া জরুরি? যেমনই আমি পাওয়ার অফ অ্যাটর্নি আর গিফট ডিড শব্দগুলো বললাম, ঘরে এমন এক ভয়াবহ নিস্তব্ধতা ছেয়ে গেল যা শব্দে বর্ণনা করা যায় না। রোহনের মুখ এমন সাদা হয়ে গেল যেন ওর শরীর থেকে কেউ সমস্ত রক্ত বের করে নিয়েছে। নেহা একদম পাথরের মূর্তির মতো হয়ে গেল। তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। তারা বুঝতেই পারছিল না যে ষড়যন্ত্র তারা এত নিভৃতে, এত ধূর্তভাবে সাজিয়েছিল, সেটাই অশিক্ষিত বেচারা মনে হওয়া মহিলার সামনে কিভাবে ফাঁস হয়ে গেল। তোমার কোনো ভুল হচ্ছে মা। রোহন তোতলাতে তোতলাতে নিজের কাঁপতে থাকা হাতে কাগজগুলো গুছিয়ে নেবার চেষ্টা করে বলল, এটা তো শুধু একটা ড্রাফট ছিল। আমার সিএ ভুল করে মিথ্যে বলা বন্ধ করো রোহন। আমার গলা প্রথমবার একটু চড়া হলো, আর আমার সেই গর্জনে ও নিজের চেয়ারে কুঁকড়ে গেল। আমি আমার পার্স থেকে সেই পেন ড্রাইভটা বের করলাম আর ওটা টেবিলের ওপর ছুড়ে দিলাম। এই পেন ড্রাইভে তোমার পুরনো আইপ্যাডের পুরো সার্চ হিস্ট্রি আছে। সিনিয়র সিটিজেনের অ্যাকাউন্টে নমিনি কিভাবে বদলানো যায়, জয়েন্ট প্রপার্টি একা নামে কিভাবে করা যায়, এতে তোমার আধার ইকেওয়াইসির সেই ব্যর্থ চেষ্টার স্ক্রিনশট আছে যা তুমি তখন করেছিলে যখন নেহা আমাকে তোমার দরজায় দাঁড়িয়ে জিল্লত করছিল। আমি সব জানি। এসবিআই থেকে শুরু করে ইউপিআই পর্যন্ত তোমার প্রতিটা পদক্ষেপের প্রমাণ আমার আর বার্মাজির কাছে আছে, যা তুমি আমার ডিজিটাল আর অর্থনৈতিক হত্যা করার জন্য করেছিলে। নেহা এতক্ষণ সদমে ছিল, কিন্তু ওর স্বভাব ওকে চুপ করে থাকতে দিচ্ছিল না। ও নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর চিৎকার করতে লাগল, আপনি আমাদের গোয়েন্দাগিরি করছিলেন। আপনার কোনো অধিকার নেই আমাদের প্রাইভেট লাইফে নাক গলানোর। আর যদি রোহন ওই পেপারসগুলো বানিয়েও থাকে, তবে কি ভুল করেছে? আপনি বুড়ো হচ্ছেন, অসুস্থ, আপনার এমনিতেও এসব জিনিসের কোনো জ্ঞান নেই। কোম্পানি আর টাকা তো আমাদেরই সামলাতে হতো। কোম্পানি আর টাকা সামলাতে হতো, আমি ব্যঙ্গ করে বললাম, আর যোশীজির দিকে তাকালাম। যোশীজি আর একটা ফাইল খুললেন আর আমার সামনে রাখলেন। এটা ছিল তাদের কাঁচা চিঠা। নেহা, আমি একদম শান্ত আর বরফ শীতল গলায় বলতে শুরু করলাম, তোমরা যে কোটি টাকার ফ্ল্যাটে থাকো তার ইএমআই গত ৩ মাস ধরে বাউন্স হচ্ছে। তোমাদের দুজনের ওপর ক্রেডিট কার্ডের ৭০ লক্ষ টাকার বেশি ঋণ আছে। তুমি যে ইটালীয় মার্বেল আর ডিজাইনার পোশাক পরে সমাজে নিজের আভিজাত্যের মিথ্যে আস্ফালন করো, তা সবই শর্মা কনস্ট্রাকশন থেকে পাওয়া সেই বিশাল অঙ্কের বেতন আর বোনাসের ওপর টিকে আছে, যেগুলো আমি গত ৫ বছর ধরে কোনো প্রশ্ন ছাড়াই অনুমোদন করে আসছিলাম। তোমার নিজের কোনো যোগ্যতা নেই। তোমরা ধনী নও, তোমরা শুধু আমার কোম্পানির দয়ায় বেঁচে থাকা ২ কাণ্ডজ্ঞানহীন আর অকৃতজ্ঞ কর্মচারী। আমার এই কথাগুলো যেন তাদের অহংকারের প্রাসাদকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিল। নেহার মুখের রং উড়ে গেল। যে অর্থনৈতিক স্বাধীনতা আর স্টেটাস নিয়ে তার এত অহংকার ছিল, আজ ভরা মিটিংয়ে তার আসল রূপ বেরিয়ে পড়ল। আমি টেবিলের ওপর ২ হাত রাখলাম আর একটু সামনের দিকে ঝুঁকলাম। মনে আছে নেহা, যখন আমি সার্জারির আগে সাহায্য চাইতে তোমার দরজায় গিয়েছিলাম, তুমি কি বলেছিলে? এটা কোনো হোটেল নয়। তুমি বলেছিলে যে তুমি এক বৃদ্ধা আর অসহায় মহিলার বোঝা বইতে পারবে না। আর আমার নিজের ছেলে, আমার এই রক্ত বলেছিল যে আমি ৫ জন মানুষের সমান মাথা ব্যথা। আমার গলায় একটা দলা পাকিয়ে আসছিল, কিন্তু আমি সেটা গিলে নিলাম। তো শোনো, আজ আমি তোমাদের জানাবো যে আসল মাথা ব্যথা কাকে বলে। আমি যোশীজির দিকে ইশারা করলাম। যোশীজি নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে এক আনুষ্ঠানিক ঘোষণা করলেন, রোহন শর্মা এবং নেহা শর্মা, কোম্পানির এমডি এবং চেয়ারপারসন শ্রীমতী সাবিত্রী শর্মার আদেশানুসারে আপনাদের দুজনের কর্পোরেট অ্যাকাউন্ট এবং কোম্পানির সাথে যুক্ত সমস্ত ক্রেডিট কার্ড অবিলম্বে ব্লক করে দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আপনাদের দুজনের কোনো বেতন হবে না। আপনি এমনটা করতে পারেন না, নেহা প্রায় চিৎকার করে উঠল। তার চোখে এখন অহংকারের জায়গায় ভয় দানা বাঁধিও। আমরা এই কোম্পানির স্তম্ভ, আমরা পরিবার। পরিবার? আমি জোরে হেসে উঠলাম, এমন এক হাসি যাতে যন্ত্রণাই বেশি ছিল আর আনন্দ খুব কম। যখন আমার তোমাদের দরকার ছিল, যখন আমার শুধু ১৫ দিনের আশ্রয় দরকার ছিল, তখন আমি পরিবার ছিলাম না, ৫ জন মানুষের বোঝা ছিলাম। তখন তোমাদের ঘরে জায়গা ছিল না। আর আজ যখন তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, তখন আমি পরিবার হয়ে গেলাম। মনে রেখো নেহা, সম্পর্ক যখন সুবিধার হিসেবে বদলানো হয়, তখন তাকে পরিবার নয়, ব্যবসা বলে। আর ব্যবসা করতে আমি খুব ভালো করেই জানি। রোহন, যে এতক্ষণ পাথরের মূর্তির মতো বসেছিল, হঠাৎ নিজের চেয়ার থেকে উঠে আমার পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। ও হাউ হাউ করে কাঁদতে লাগল। এটা সেই আসল চোখের জল যা মানুষ নিজের পুরো পৃথিবী উজাড় হতে দেখে ফেলে।
মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি জানি না আমি এসব কি করে ফেললাম। প্লিজ মা, আমাদের সব শেষ হয়ে যাবে, আমরা রাস্তায় চলে আসব, ব্যাংক আমাদের ফ্ল্যাট নিলাম করে দেবে। মা প্লিজ আমাকে বাঁচাও, আমি তোমার ছেলে। আমি ওকে মেঝেতে কাঁদতে দেখছিলাম। এক মুহূর্তের জন্য, শুধু এক অতি ক্ষুদ্র মুহূর্তের জন্য আমার ভেতরের সেই পুরনো মা যেন নড়ে উঠল। আমার ইচ্ছে করছিল যে ওর মাথায় হাত রাখি, ওকে জড়িয়ে ধরে বলি যে কোনো ব্যাপার না বাবা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই আমার সেই আইপ্যাডের সেই গিফট ডিডের কথা মনে পড়ে গেল। আমার মনে পড়ে গেল যে কিভাবে ও আমার অচেতন অবস্থায় আমার বুড়ো আঙুলের ছাপ বা সই নেওয়ার জন্য আমার বিছানার পাশে একটা শকুনির মতো দাঁড়িয়েছিল। আমি আমার পা পেছনে সরিয়ে নিলাম। আমার চোখে কোনো জল ছিল না। তোমার সেই 50 লাখ টাকার ঋণের কথা মনে আছে রোহন? আমি খুব ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম। যেটা তুমি 5 বছর আগে আমার থেকে নিয়েছিলে আর বলেছিলে যে 2 বছরে শোধ করে দেবে। তুমি আমার থেকে শুধু টাকা নাওনি, তুমি আমার সারা জীবনের নিরাপত্তা কেড়ে নিয়েছিলে। তুমি আমার বিশ্বাস ভেঙেছিলে। আর এখন তুমি আমার কাছে দয়া ভিক্ষা করছো? আমি বর্মাজির থেকে আরেকটা ফাইল নিলাম আর সেটা টেবিলের উপর ছুড়ে দিলাম। এটা একটা লিগত কন্ট্রাক্ট। এটাকে আমি পারিবারিক সংশোধন চুক্তি, ফ্যামিলি রিডেমশন কন্ট্রাক্ট নাম দিয়েছি। যদি তোমরা চাও যে পুলিশ তোমাদের বিরুদ্ধে জালিয়াতি আর জালিয়াতির ফৌজদারি মামলা না করে, যদি তোমরা জেল যাওয়ার থেকে বাঁচতে চাও, তবে তোমাদের আমার শর্তগুলো মানতে হবে। রোহন সাথে সাথে মাথা তুলল। ওর চোখে ডুবন্ত মানুষের খড়কুটো ধরার মতো এক আশার চমক ছিল। কি শর্ত মা? আমি সব মানব, সব কিছু মানব। শর্ত খুব পরিষ্কার। আমি আমার ওয়াকার ধরলাম আর দাঁড়িয়ে পড়লাম। প্রথমত, তোমরা দুজনে কোম্পানি থেকে কোনো বিশেষ সুবিধা, পার্কস, কোনো বোনাস এবং কোনো কোম্পানির গাড়ি পাবে না। তোমরা একজন সাধারণ কর্মচারীর মতো বেসিক স্যালারিতে কাজ করবে, আর তোমাদের প্রতি মাসে নিজেদের কাজের হিসেব যোশীজিকে দিতে হবে। দ্বিতীয়ত, তোমাদের দুজনকে ওই ফ্ল্যাটটা বিক্রি করতে হবে, নিজেদের সমস্ত ক্রেডিট কার্ডের ঋণ শোধ করতে হবে, আর একটা ছোট সাধারণ ভাড়ার বাড়িতে শিফট হতে হবে, যাতে তোমরা বুঝতে পারো যে প্রতিপত্তি ছাড়া বেঁচে থাকা কি। তৃতীয়ত, তোমাদের প্রতি মাসে আমার সেই 50 লাখ টাকার ধারের ইএমআই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। আর শেষ কথা, তোমাদের দুজনকে আগামী 1 বছর পর্যন্ত প্রতি সপ্তাহে সাইকোলজিক্যাল কাউন্সেলিং থেরাপি নিতে হবে, যাতে তোমরা এটা বুঝতে পারো যে তোমরা একজন মায়ের সাথে কি করেছ। রোহন 1 সেকেন্ডও না ভেবে বলল, আমার সব মঞ্জুর মা, আমি সই করব, আমি সব করব। ও টেবিল থেকে কলম তুলল, কিন্তু তখনই নেহা ওর হাত ছটকা দিয়ে সরিয়ে দিল। রাগে ওর মুখ লাল হয়ে গিয়েছিল। তুমি পাগল হয়ে গেছ রোহন? তুমি এই বুড়ির এই বোকামিপূর্ণ শর্তে সই করবে? আমরা আমাদের ফ্ল্যাট কেন বিক্রি করব? আমরা ভাড়ার বাড়িতে কেন থাকব? এটা আমাদের অপমান। আমি এই কোম্পানির ফিন্যান্স হেড। আমি চাইলে এই কোম্পানিকে দাঁড় করাতে পারি, আবার ফেলে দিতেও পারি। আমি এমন কোনো দাসত্বের পত্রে সই করব না। আমি নেহার দিকে খুব শান্তভাবে তাকালাম। যদি তুমি সই না করো নেহা, তবে তুমি এখনই শর্মা কনস্ট্রাকশন থেকে বরখাস্ত হচ্ছ। তোমার টার্মিনেশন লেটার তৈরি আছে। আর হ্যাঁ, যদি তুমি কোম্পানির ফিন্যান্স নিয়ে কোনো রকম ছিনিমিনি খেলার চেষ্টা করো, তবে বর্মাজির কাছে তোমার বিরুদ্ধে পুলিশে এফআইআর করার সমস্ত প্রমাণ মজুদ আছে। নেহার রাগে ওর ব্যাগ তুলে নিল। ও পুরোপুরি দিশেহারা হয়ে গিয়েছিল। ও রোহনের দিকে তাকালো আর চিৎকার করে উঠল, যদি তুমি এই কন্ট্রাক্টে সই করো রোহন, তবে আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমি এমন দুর্বল লোকের সাথে থাকতে পারবো না, যে নিজের মায়ের আঁচলে বাধা থাকে আর আমাকে রাস্তায় নামিয়ে আনে। বেঁচে নাও এখনই, হয় এই বুড়ি আর ওর টাকা, নয়তো আমি। রোহন নিজের স্ত্রীর দিকে তাকাল। সেই স্ত্রী যার জন্য নিজের মাকে অনাথ হিসাবে ছেড়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সেই স্ত্রী যার প্ররোচনায় পড়ে ও একজন অপরাধী হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। রোহন একটা গভীর শ্বাস নিল, নিজের চোখের জল মুছল, আর খুব স্পষ্ট গলায় বলল, তুমি যেতে পারো নেহা। আমি একবার তোমার কথা শুনে নিজের মাকে হারিয়েছিলাম। এখন আমি তোমার কথা শুনে আমার বেঁচে থাকা বিবেক আর নিজের স্বাধীনতা হারাপ চাই না। নেহা কিছু সেকেন্ড পর্যন্ত ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ওর বিশ্বাসই হচ্ছিল না যে স্বামীকেও বছরের পর বছর নিজের আঙুলের ডগায় নাচিয়ে এসেছে, সে আজ ওর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ও জোরে পা ঠুকে চিৎকার করে, তোরা সবাই পোস্তাবি বলতে বলতে বোর্ডরুমের দরজা ধড়াম করে বন্ধ করে চলে গেল। ঘরে এখন শুধু আমি, রোহান, বর্মাজি আর যোশীজি ছিলাম। রোহন কাঁপতে থাকা হাতে সেই কন্ট্রাক্টের প্রতিটা পাতায় সই করল। আমি ওকে দেখলাম। ও হেরে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, কিন্তু হয়তো এই ভেঙে যাওয়ার মধ্যেই ওর শুধরে যাওয়ার প্রথম আলো লুকিয়েছিল। আমি যোশীজি আর বর্মাজিকে বাইরে যাওয়ার ইশারা করলাম। এখন ঘরে শুধু একজন মা আর তার পথভ্রষ্ট ছেলে ছিল। মা,
রোহন খুব মৃদু গলায় বলল, তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে? আমি আমার ওয়াকারের সাহায্যে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। আমি ফিরে ওর দিকে তাকালাম। ক্ষমা শব্দ দিয়ে পাওয়া যায় না রোহন, কর্ম দিয়ে পাওয়া যায়। তুমি আমার বিশ্বাসের হত্যা করেছ, এটাকে আবার বাঁচিয়ে তুলতে তোমার অনেক সময় লাগবে। কাল সকাল ঠিক 9টায় নিজের ডেস্কে পৌঁছে যেও। তোমার বেসিক স্যালারি কাল থেকে শুরু হচ্ছে। আমি বোর্ডরুম থেকে বাইরে বেরিয়ে এলাম। লিফটে নিচে নামার সময় আমি অনুভব করলাম যে আমার কাঁধ থেকে একটা বিশাল বড় বোঝা নেমে গেছে। আমি শুধু আমার টাকা আর আমার ঘরই বাঁচাইনি, বরং আমি নিজের আত্মসম্মানকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছিলাম। আমার মেরুদণ্ডে এখন আর ব্যথা ছিল না। সেখানে এখন এমন এক ইস্পাত এসে গিয়েছিল যাকে দুনিয়ার কোনো শক্তি ঝোকাতে পারবে না। আমি জানতাম না যে রোহান শুধরাবে কিনা, আমি জানতাম না নেহা এখন কি করবে, কিন্তু আমি এটা অবশ্যই জানতাম যে এখন সাবিত্রী শর্মা কারো কাছে হাত পাতবে না। এখন আমার জীবনের নিয়ম আমার নিজের হবে। আমার নতুন জীবনের এটা ছিল শুধুই শুরু। এক এমন জীবন যেখানে ভরসা করো কিন্তু যাচাই অবশ্যই করো আমার নতুন মূলমন্ত্র হয়ে উঠেছিল। সেই বোর্ডরুমের সেই ভয়ঙ্কর আর ঐতিহাসিক দিন থেকে আজ পুরো 6 মাস কেটে গেছে। আমার জীবন এখন বাইরের সেই জাঁকজমকপূর্ণ কিন্তু ফাঁপা ফ্ল্যাটের মুখাপেক্ষী নয়, বরং কোথরুডের আমার এই পুরনো আর শান্ত ঘরে এক নতুন সকালের মতো ফুটে উঠছে। 6 মাসে অনেক কিছু বদলে গেছে। সময়ের সাথে সাথে ক্ষত সেরে যায় ঠিকই, কিন্তু তাদের দাগ আপনাকে সবসময় মনে করিয়ে দেয় যে আপনি কোন আগুন পার করে এসেছেন। যখন নেহা বোর্ডরুমের দরজা আছড়ে চলে গিয়েছিল, তখন আমার মনে হয়েছিল যে হয়তো কয়েকদিন পর ওর অহংকার ভাঙবে, আরও ফিরে আসবে। কিন্তু যে মহিলা সম্পর্কের ভিত্তি টাকা আর বিলাসিতার ওপর রেখেছে, সে টাকা ছাড়া কোনো সম্পর্কে কিভাবে টিকে থাকতে পারত? পরের মাসেই ও রোহনকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিল। ও শর্মা কনস্ট্রাকশন থেকে এক মোটা অঙ্কের খোরপো সাতানোর পুরো চেষ্টা করেছিল। ও নিজের উকিলদের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করেছিল যে ও কোম্পানির মালকিনের পুত্রবধূ আর ওর কোটি কোটি টাকার ক্ষতিপূরণ পাওয়া উচিত। কিন্তু ও ভুলে গিয়েছিল যে ওর মোকাবিলা এখন সেই পুরনো সাবিত্রীর সাথে নয়, বরং কোম্পানির চেয়ারপারসন আর বর্মাজির মতো ডাক সাইটে উকিলের সাথে ছিল। আমরা কোর্টে সমস্ত নথি রেখে দিলাম, ওর বরখাস্ত হওয়ার লেটার, ওর ক্রেডিট কার্ডের বিশাল ধারের কাঁচা চিঠা আর কোম্পানিতে রোহনের বর্তমান অবস্থা, যা এখন শুধুই একজন সাধারণ কর্মচারীর। কোর্ট পরিষ্কার করে দিল যে কোম্পানি আমার, রোহনের নয়, তাই নেহা আমার সম্পত্তি থেকে 1 পয়সাও পেতে পারে না। আমার আর্থিক অবলম্বন ছাড়া নেহা নিজের দামি উকিলদের ফিসও দিতে পারল না, আর শেষ পর্যন্ত ওকে এক খুব সামান্য চুক্তিতে সই করে নিজের মায়ের বাড়ি ফিরে যেতে হলো। রোহনের জীবনও এখন সেই অহংকার আর বিলাসিতার নেশা থেকে অনেক দূরে চলে এসেছে। যে বানেরের কোটি টাকার ফ্ল্যাট কেউ নিজের আভিজাত্যের প্রতীক মনে করত, সেটা ব্যাংক বাজেয়াপ্ত করে নিয়েছে, কারণ আমার কোম্পানির বড় অঙ্কের সুবিধা আর বোনাস ছাড়া ও তার ইএমআই শোধ করতে পারেনি। আজ আমার ছেলে পুনের এক সাধারণ এলাকায় এক ছোট ভাড়ার দাঁড়িতে থাকে। ও রোজ সকালে নিজের গাড়িতে নয়, বরং কোম্পানির বাস বা পাবলিক ট্রান্সপোর্টে অফিসে যায়। শুরুর কয়েক সপ্তাহ ওর জন্য খুব ভয়াবহ ছিল। ও নিজের নতুন সাধারণ জীবনকে ঘৃণা করছিল, ও হতাশায় থাকত। কিন্তু আমি আমার মনের উপর পাথর রেখে নিয়েছিলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে যতক্ষণ না ও পুড়ে খাঁটি সোনা হচ্ছে, আমি ওকে কোনো আর্থিক সাহায্য দেব না। ও সেই পারিবারিক সংশোধন চুক্তির প্রতিটা শর্ত বাধ্য হয়েই হোক কিন্তু পালন করা শুরু করল। ও প্রতি সপ্তাহে একজন সাইকোলজিক্যাল থেরাপিস্টের কাছে কাউন্সেলিংয়ের জন্য যায়। আর সবথেকে বড় কথা, ও নিজের বেসিক স্যালারি থেকে প্রতি মাসে 25,000 টাকা আমার সেই 50 লাখ টাকার পুরনো ধারের কিস্তি হিসেবে আমার অ্যাকাউন্টে জমা দেয়। এই টাকা আমার কাছে খুব একটা দামি নয়, কিন্তু এই কিস্তি ওকে প্রতি মাসে এটা মনে করিয়ে দেয় যে ও নিজের মায়ের বিশ্বাসের কী দাম চুকিয়েছে। আজ যখন ও আমার সাথে দেখা করতে আসে, তখন ও আমার কাছে টাকা চাইতে বা কোনো স্বার্থ নিয়ে আসে না। কয়েকদিন আগে যখন ও এলো, ওর হাতে দামি আপেলের ঝুড়ি ছিল না, বরং রাস্তার পাশে পাওয়া সেই সাধারণ পেড়াগুলো ছিল যেগুলো আমি সবসময় পছন্দ করতাম। ও আমার পায়ের কাছে মেঝেতে বসল, আমার ওয়াকারটাকে পাশে সরিয়ে রাখল আর আমার পা খুব ধীরে ধীরে টিপতে লাগল। মা, ও খুব শান্ত গলায় বলল, থেরাপিতে আমাকে কাল ডাক্তার একটা কথা বোঝালেন। উনি বললেন যে মানুষের আসল প্রতিপত্তি তার ব্যাংক ব্যালেন্স দিয়ে ঠিক হয় না, বরং এই কথা দিয়ে ঠিক হয় যে যখন তার কাছে কিছু থাকে না, তখন সে নিজের আপনজনদের সাথে কেমন ব্যবহার করে। আমি আপনাকে তখন অপমান করেছি যখন আমার কাছে সব ছিল।
এই অনুশোচনা হয়তো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে। আমি ওকে দেখছিলাম, ওর মুখে এখন কোনো কৃত্রিমতা ছিল না, ওর চোখে সেই পুরনো সারল্য ফিরে আসছিল যা টাকার অন্ধ দৌড়ে কোথাও হারিয়ে গিয়েছিল। আমি ওর মাথায় হাত রাখিনি, আমি ওকে জড়িয়ে ধরিনি, কারণ আমি জানি যদি আমি এখনই ওকে পুরোপুরি ক্ষমা করে দিই তবে হয়তো ও আবার নিজের পুরনো অভ্যেসে ফিরে যাবে। আমি শুধু এটুকুই বললাম, সময় খুব বড় মলম বাবা, তুমি নিজের চেষ্টা চালিয়ে যাও, হয়তো কোনোদিন আমি সেই পুরনো যন্ত্রণাদায়ক বিকেলটা ভুলতে পারব। এই 6 মাসে আমি শুধু রোহনকেই নয় বরং নিজেকেও পুরোপুরি বদলে ফেলেছি। আমার আর্থিক আর ডিজিটাল নিরাপত্তা এখন কোনো দুর্ভেদ্য দুর্গের চেয়ে কম নয়। আমি ভরসা করো কিন্তু তদন্ত অবশ্যই করো কে নিজের জীবনের সিদ্ধান্ত বানিয়ে নিয়েছি। আমি কোথরুডের বাড়ি আর শর্মা কনস্ট্রাকশনের আমার সমস্ত শেয়ারকে একটা ব্লাইন্ড ট্রাস্টে ফেলে দিয়েছি, যা বর্মাজির তত্ত্বাবধানে উকিলদের এক টিম সামলায়। এখন যদি রোহন বা অন্য কেউ ভবিষ্যতে আমার থেকে ধোঁকা দিয়ে কোনো কাগজ সই করিয়েও নেয়, তবুও তারা আইনিভাবে আমার সম্পত্তি ছিনিয়ে নিতে পারবে না, কারণ আমি নিজেও ট্রাস্টের অনুমতি ছাড়া ওটা বিক্রি করতে পারব না। আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য সেই পুরনো কিপ্যাড ফোনটাই রেখেছি। আমার প্রপার্টির সমস্ত আসল নথি ব্যাংকের সেই লকারে আছে, যা খোলার জন্য আমার পাশাপাশি আমার উকিলেরও দরকার পড়ে। আমি ব্যাংকে সমস্ত রকম বড় অঙ্কের লেনদেনে অ্যালার্ট লাগিয়ে রেখেছি। যদি আমার অ্যাকাউন্ট থেকে একটা বড় টাকা নড়েও তবে সরাসরি আমার ফোনে কল আসে। কিন্তু আমার এই নতুন শক্তি শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। যখন আমার সার্জারি পুরোপুরি ঠিক হয়ে গেল আর আমি আমার ওয়াকার ছেড়ে আবার নিজের পায়ে মজবুতভাবে দাঁড়িয়ে পড়লাম, তখন আমি আমার সোসাইটিতে এক নতুন কাজ শুরু করলাম। আমি দেখলাম যে কোথরুড আর আশেপাশের এলাকায় আমার মতো অনেক বৃদ্ধা মহিলা আছেন যারা ডিজিটাল জালিয়াতি, ব্যাংকিং আর আইনি অধিকার সম্পর্কে কিছুই জানেন না এবং নিজেদের সন্তান বা আত্মীয়দের উপর পুরোপুরি নির্ভরশীল। আমি আমার সোসাইটির ক্লাব হাউসে প্রতি রবিবার এক সিনিয়র সিটিজেন অ্যাওয়ারনেস ওয়ার্কশপ নেওয়া শুরু করলাম। সেখানে আমি আর বিক্রমজি মিলে আমার বয়সের মানুষদের সচেতন করি। যখন আমি মাইক ধরে সেই বৃদ্ধা মহিলা আর পুরুষদের সামনে দাঁড়াই, তখন আমি তাদের কোনো পুঁথিগত জ্ঞান দিই না। আমি তাদের নিজের জীবনের সেই তেতো সত্যিটা বলি যা আমি নিজের মেরুদণ্ডের ব্যথার চেয়েও বেশি গভীরভাবে অনুভব করেছিলাম। আমি তাদের বলি যে নিজের জীবনের সবথেকে বড় ভুলটা কখনো করবেন না। জীবিত অবস্থায় নিজের সম্পত্তি নিজের সন্তানদের নামে কখনো করবেন না। উইল অবশ্যই করো, কিন্তু তার অধিকার নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কাছে রাখো। আমি তাদের বোঝাই যে যখনই আপনাদের দিয়ে কোনো কাগজ সই করানো হবে, হোক সে আপনার নিজের ছেলে বা মেয়ে, কখনো নিজের চশমা না পরে আর পুরোটা না পড়ে তাতে দস্তখত করবেন না। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তবে নিঃসংকোচে কোনো উকিল বা ব্যাংক অফিসারের কাছে জিজ্ঞাসা করুন। আমি তাদের আধার কার্ডের বায়োমেট্রিক লক রাখার পদ্ধতি শেখাই, যাতে কেউ তাদের বুড়ো আঙুলের ছাপ ধোঁকা দিয়ে ব্যবহার করতে না পারে। আমি তাদের বোঝাই যে নিজের সেই ফোন নম্বর যা আপনার ব্যাংকের সাথে যুক্ত তা কখনো সাধারণ কথা বলা বা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করবেন না। সেই নম্বরটাকে শুধু একটা পুরনো সাধারণ ফোনে রাখো, যা সবসময় তোমার কাছে থাকবে। কখনো কোনো ওটিপি বা পিন নম্বর কাউকে বলবে না, চাই সামনের জন নিজেকে ব্যাংকের ম্যানেজার হিসেবেই পরিচয় দিক না কেন। আর সবথেকে বড় কথা, আমি তাদের শেখাই যে নমিনি হওয়া মানে সম্পত্তির মালিক হওয়া নয়, তাই আইনি কাগজপত্র সবসময় স্পষ্ট আর পরিষ্কার হওয়া উচিত। আমি তাদের কোনো অপরাধ করা শেখাই না, আমি তাদের শুধু এটাই শেখাই যে ভদ্রবেশী ঠগ আর আপনজনদের রূপে লুকিয়ে থাকা নেকড়েদের থেকে নিজেদের আত্মরক্ষা কিভাবে করতে হয়। আজ যখন আমি আমার জীবনের এই সময়টাকে দেখি, তখন আমার কাছে এক বিশাল আর স্পষ্ট নৈতিক শিক্ষা বা জীবনের সবক নজরে আসে। আমরা ভারতীয় বাবা মায়েরা প্রায় এই ভুল ধারণায় থাকি যে আমাদের সন্তানরা আমাদের বার্ধক্য সামলাবে। আমরা নিজেদের পেট কেটে নিজেদের যৌবনের প্রতিটা স্বপ্নকে মেরে তাদের জন্য প্রাসাদ বানাই। কিন্তু আমরা এটা ভুলে যাই যে একজন মায়ের ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু সেই ভালোবাসার দামে নিজের আত্মসম্মান আর নিজের নিরাপত্তাকে বাজি রাখা কোনো মহত্ব নয়, বরং বোকামি। সন্তানদের ভালোবাসা দাও, তাদের ভালো শিক্ষা দাও, কিন্তু তাদের কখনো এটা অনুভব হতে দিও না যে তোমার জীবন আর তোমার সম্পত্তির ওপর তাদের কোনো জন্মগত অধিকার আছে। তাদের সেটা অর্জন করতে হবে, নিজের সম্মান দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে আর নিজের ব্যবহার দিয়ে। একজন মহিলার, বিশেষ করে একজন বয়স্ক মহিলার আসল শক্তি তার স্বাধীনতা আর তার আর্থিক স্বাবলম্বিতার মধ্যে। যেদিন তুমি নিজের আর্থিক লাগাম অন্যের হাতে তুলে দাও, সেই দিন তুমি মানুষ নও, স্রেফ 5 জন মানুষের সমান মাথা ব্যথা হয়ে যাও। সূর্য ডুবছে। আমার কোথরোডের বারান্দায় হালকা বিকেলের রোদ আসছে। আমার আদা দেওয়া চায়ের পেয়ালা আমার হাতে আছে।
আর পাশেই একটা ছোট রেডিও চলছে, যাতে পুরনো মারাঠি গান বাজছে। এই কিছুক্ষণ আগেই রোহন ঘর থেকে বেরিয়েছে। ও আমার গাছগুলোতে জল দিল, আমার জন্য কিছু সবজি কিনে আনল, আর কোনো অভিযোগ ছাড়াই নিজের বাস ধরতে চলে গেল। আমাদের মাঝে এখনও সেই পুরনো নিস্তব্ধতা আছে, কিন্তু এই নিস্তব্ধতা এখন আর বিতছে না। এটা এক এমন নিস্তব্ধতা যাতে মর্যাদা আছে, সীমা আছে এবং একে অপরের জন্য এক নতুন সম্মান আছে। আমি কি ওকে কোনোদিন পুরোপুরি ক্ষমা করতে পারব? হয়তো। আমরা কি কখনো এক সাধারণ পরিবার হতে পারব? জানি না। কিন্তু আমি এটুকু অবশ্যই জানি যে আজ আমি কারো মুখাপেক্ষী নই। আমি এখন শুধু এক মা নই যে নিজের সন্তানদের প্রতিটা অত্যাচার মাথা নত করে সহ্য করে নেবে। আমি সাবিত্রী শর্মা, কোটি কোটি টাকার কোম্পানির মালকিন, এক এমন মহিলা যে নিজের অর্থেকে নিজে জ্বলতে বাধা দিয়েছে আর নিজেরই ছেলেকে মনুষ্যত্বের সবথেকে তেতো আর জরুরি সবক শিখিয়েছে। আমি আমার গরিমাকে ফিরে পেয়েছি, আর এখন কোনো নেহা বা কোনো রোহন আমাকে আমারই ঘরের দরজা থেকে এটা বলে ফিরিয়ে দিতে পারবে না যে এটা হোটেল নয়। যদি আপনিও আমার এই কাহিনীটি পড়ছেন বা শুনছেন, তবে থামুন আর এক মুহূর্তের জন্য নিজের জীবনের দিকে তাকান। আপনিও কি কোনো এমন সম্পর্কে নিজের পুরো জীবন, নিজের পুরো সঞ্চয় বিলিয়ে দিচ্ছেন, যেখানে বিনিময়ে আপনি শুধু অপমান আর অবজ্ঞা পাচ্ছেন? আপনিও কি নিজের আর্থিক লাগাম কোনো এমন মানুষের হাতে দিয়ে রেখেছেন যে আপনার পেছনে আপনার ডিজিটাল আর আর্থিক হত্যার ষড়যন্ত্র করছে? যদি হ্যাঁ হয়, তবে আজ এবং এখন থেকেই নিজের চোখ খুলুন। সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, তাকে নিজের আদর্শ দিয়ে অর্জন করতে হয়। আমার কাহিনীটি আপনাদের কেমন লাগলো? আমার জায়গায় আপনি হলে আপনিও কি এটাই করতেন? আমাকে কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এটা লিখতে একদম ভুলবেন না যে আপনি এই কাহিনীটি কোন শহর থেকে দেখছেন। হয়তো আপনার একটা কমেন্ট, আপনার একটা কাহিনী অন্য কোনো অসহায় মাকে নিজের আওয়াজ আর নিজের শক্তি ফিরে পাওয়ার সাহস জুগিয়ে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটিকে আপনার সেই সমস্ত বান্ধবী আর আত্মীয়ের সাথে শেয়ার করুন যার এটা জানার দরকার আছে যে বার্ধক্য কোনো অসহায়তা নয়, বরং অভিজ্ঞতা আর শক্তির অন্য নাম। ধন্যবাদ। পরবর্তী পদক্ষেপ, আমি এই পুরো নাটকীয় ঘটনার অনুবাদ সম্পন্ন করেছি। আপনি কি এই ধরনের আরও কোনো কাহিনী বা অন্য কোনো ছোট গল্পের চিত্রনাটক তৈরি করতে সাহায্য চান? আমাকে জানাতে পারেন।